প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো পাটিগণিতের ঐকিক নিয়ম টপিকসটি। তো এই টপিকসটি আমরা একেবারেই যখন আমরা ক্লাস 6 এ উঠি তখন আমরা করি ক্লাস 6, 7 এবং 8। এই তিনটি ক্লাসে আমাদের অত্যন্ত প্রিয় অঙ্ক ছিল এগুলি, এবং আমরা খুবই ভালো পারতাম। তখন আমরা অনেক নিয়ম কানুন শিখেছিলাম, অনেক সহজ লেগেছিল। কারো কাছে কিছু কিছু অঙ্ক কঠিন লেগেছিল, কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করতে আমাদের খুব বেশি বেগ পেতে হয়নি যদি আমরা লজিকটা ভালো বুঝি। তো এই অঙ্কগুলোতে লজিক জানাটা হচ্ছে মেইন, লজিকটা বুঝতে হবে এখানের মধ্যে। আর এই অঙ্কগুলো শর্টকাটে করা যায়, লং কাটও করা যায়, অনেক নিয়মে করা যায়। তো যে যেভাবে পারে, যেভাবে অঙ্ক, এখানে রেজাল্ট মেলানো হচ্ছে যে আসল কথা, যে অঙ্ক নির্দিষ্ট কোনো নিয়মে পারতে হবে এই ধরনের কোনো কথা নেই। আমরা যেহেতু ছোটবেলা অঙ্কগুলো করছি, আমরা যদি শুধুমাত্র এখন একটু যদি আমরা আগেরটা যদি একটু ফ্ল্যাশব্যাক করি, যে সূত্রগুলো একটু রিভিউ করি, তাহলে আমার মনে হয় যে অনেক কিছুই আমরা খুব ইজিলি পেরে যাব। তো এই চ্যাপ্টারের অঙ্ক সাধারণত তিন ধরনের অঙ্ক। একটা হচ্ছে যে সময় এবং কাজ। সময় এবং কাজ, তো সময় এবং কাজ এখানের যে অঙ্কগুলো, এখানের মধ্যে আমরা যেটা করি তোমাদের নিশ্চয় মনে আছে, সেটা হচ্ছে আমাদেরকে বলা হয়ে থাকে যে একটা কাজ করতে এতদিন লাগে। ধরো বললে একটা কাজ করতে 20 দিন লাগে, তখন আমরা যেটা করি, আমরা আসলে যে একদিনে সে কতটুকু করলো কাজের অত অংশটা আমরা বের করি। যে 20 দিনে যদি সে পুরো একটা কাজ করে, তাহলে একদিনে করতে পারে সে মূলত 20/1 এবং এর পরের ধাপে আমাদের যদি একাধিক থাকে, আমরা পরে ঐকিক নিয়মে করি যে এত অংশ করতে পারে একদিনে, তখন একবার সম্পূর্ণ অংশ করতে পারে কতদিনে। তো মোটামুটি এখানে ম্যাক্সিমাম অঙ্ক আমরা করবো এইভাবে, যে আমরা মূলত একদিনে কি পরিমাণ কাজ করা যায় সেই কাজের পরিমাণটুকু আমরা এখানে বের করব। দ্বিতীয় এক ধরনের অঙ্ক এই চ্যাপ্টার আমরা করব, সেটা হলো চৌবাচ্চার অঙ্ক। যেমন আমরা, এটা হচ্ছে একটা চৌবাচ্চা বা যাকে আমরা ট্যাঙ্কি বলি। তো এখানের মধ্যে বিভিন্ন আকারের কোশ্চেন থাকবে, যে এই চৌবাচ্চাটা খালি হতে 13 মিনিট লাগবে, এই চৌবাচ্চাটা খালি হতে, এখান দিয়ে পানি বের হতে 14 মিনিট লাগবে। তখন এগুলোতে আমরা যেটা করি, যে আমরা আসলে দেখি যে 1 মিনিটে কত অংশ খালি হইতে পারে। যেমন এখানে আমরা যদি দেখি সে 13 মিনিটে খালি হইতে পারে একটা চৌবাচ্চার সম্পূর্ণ অংশ, মানে এক অংশ পুরোটাই, তাইলে 1 মিনিটে খালি হইতে পারে 13/1। আবার এখানের মধ্যে অপশন থাকে যেটা পূর্ণ হইতে পারে 15 মিনিটে। হ্যাঁ, তখন আমরা লিখি যে এটা 15 মিনিটে পূর্ণ হইতে পারে এটা 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হইতে পারে 15/1। তখন আমরা জানি যে যদি আমাদের পূর্ণ হওয়ার টাইম বের করতে বলে, তখন আমরা 1 মিনিটে পূর্ণ হয় কতটুকু মাইনাস 1 মিনিটে খালি হয় কতটুকু, ওইটা থেকে আমরা বিয়োগ করলে আমরা বের করতে পারি 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়। এরপরের ধাপে আমরা মূলত যেটা করি, যে এতটুকু পূর্ণ হতে সময় লাগে 1 মিনিট, তাহলে একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হতে কত মিনিট সময় লাগে, এইভাবে অঙ্কগুলো করি। তৃতীয় এক ধরনের অঙ্ক আমরা করি, সেটা হচ্ছে যে বেগ এবং সময় রিলেটেড। বেগ এবং সময়ের মধ্যে আমরা যেখানে মেইনলি ট্রেনের অঙ্কগুলো আমরা করি, যে ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করলো বা স্থির কোনো বস্তু অতিক্রম করলো, এই জাতীয় অঙ্ক। তো মোটামুটি এই তিন টাইপের অঙ্ক আমরা বেসিকটা বুঝলে অঙ্কগুলো করা খুবই সহজ। আমরা এখানে সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবো না, আমরা মূল কথাটা বলে দিব এবং কিছু অঙ্ক আমরা এখানের মধ্যে প্র্যাকটিস করব। তো তোমরা অঙ্কগুলো নিজেরা নিজেরা করার সময় যদি কোনো প্রবলেমে ফেস করো, তখন সেটা আমরা লাইভ ক্লাসে সেটা ব্যাখ্যা করে দিব। প্রথম অঙ্কটা করি আমরা, 38 নম্বর বিসিএস আসছিল, দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। ওকে, ওই যে আমরা যেটা বলছিলাম মাথায় রাখতে হবে, একদিন এটা বের করতে হবে। প্রথম ব্যক্তি একা কাজটি করতে পারে 12 দিনে, দ্বিতীয় ব্যক্তি একা কাজটি কত দিনে করতে পারে, খুবই সহজ। তাহলে বলছে একত্রে করতে পারে 8 দিনে, তাইলে তারা 8 দিনে করতে পারে কাজের 1 অংশ পুরোটা। তাইলে একদিনে করতে পারে, যে 8 দিনে করতে পারে 1 অংশ পুরোটা, তাহলে একদিনে করতে পারে সে 8/1। আবার প্রথম ব্যক্তি একা করতে পারে 12 দিনে, তাহলে প্রথম ব্যক্তির আমি একদিনে কাজটা বের করব, তাহলে সে 12 দিনে করতে পারে পুরো একটা কাজ, 1 অংশ কাজ, তাহলে সে একদিনে করতে পারে আসলে 12/1 কাজ। তাহলে দুইজন মিলে একদিনে করে 8/1। আবার আবার এখানের মধ্যে যে প্রথম ব্যক্তি সে একা করে 12/1, তাহলে আমরা যদি বলি যে দ্বিতীয় ব্যক্তি কতক্ষণ কাজ করে একদিনে, দ্বিতীয় ব্যক্তি করে আসলে যে দুইজনের একত্রে কাজ মাইনাস প্রথম ব্যক্তির কাজ। তাহলে এই দুটো জিনিস যদি আমরা বিয়োগ করি, যে বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফলটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি একা কাজটা কয় দিনে করতে পারে। তাহলে আমরা বিয়োগ ফল পেলাম, দ্বিতীয় ব্যক্তি একা কাজটা করতে পারে 24/1। তাহলে যেটা বলছিলাম এরপরে আমরা বের করবো 24/1 করতে পারে একদিনে, একবার সম্পূর্ণ অংশ করতে পারে
কতদিনে। এইভাবে আমরা অত্যন্ত সংক্ষেপে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। তাহলে এই নিয়মের অঙ্কগুলো আমরা করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা শুধুমাত্র একদিনে কতটুকু করে এই অংশটা বের করতে পারবো। এই অংশটা বের করতে পারলে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। এখানে আরো কিছু জিনিস আমাদের প্রয়োজনীয় বিষয় সামনে আসবে, সেটা আমরা ব্যাখ্যা করবো। যেন এখানে কিছু কথা বলা আছে যে আমরা বেশি মানুষ বেশি কাজ, কম মানুষ কম কাজ করতে পারবে, আবার বেশি দিনে বেশি কাজ, কম দিনে কম কাজ করা যায়। কথাগুলো শুনতে সহজ মনে হলো, এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে একটা কাজ করতে সময় লাগবে অনেক কম। এখানে যেটা বলা হচ্ছে যে 3 দিনে একটা কাজের 27 ভাগে 1 অংশ করতে পারে, তাহলে আমরা কি নিয়মে যেটা করব 27 ভাগে 1 অংশ করতে পারে 3 দিনে, তাহলে আমাদের একদিনে করতে পারে আমাদের 3 ইন্টু 27 ভাগের 1 উল্টে যাবে, তাহলে 27 ভাগের 1 যদি উল্টে তাহলে হবে কত ইন্টু 27। তাহলে আমরা এখন 1 অংশ করতে যতদিন লাগবে 3 অংশ করতে তার চেয়ে বেশি সময় লাগবে। এইখানে আসে ঐকিক নিয়মের মজা, কারণ এই জিনিসটা যদি না বুঝি আমরা তাহলে কিন্তু সমস্যা। কারণ আমরা জানি যদি আমাদের কমে যায় তাহলে ভাগ হয়, আর বাড়লে গুণ হয়। যেমন 27 ভাগের 1 অংশ করতে সময় লাগবে আমাদের 3 দিনে, তাহলে আমরা 1 অংশ কাজ করতে পারবো আমরা, তখন 27 ভাগের 1 আমাদের উল্টে যাবে। এখন 1 অংশ কাজ করতে যে সময়টা লাগবে কিন্তু আমাদের 3 অংশ কাজ করতে তার চেয়ে বেশি সময় লাগবে, সেই জন্য এটা গুণ হয়ে যাবে। এখানে ভুলও এটা করা যাবে না যে 3 ইন্টু 27, তাহলে আমাদের 3 অংশ কাজ করতে আমাদের অংশ ক্ষেত্রে এরকম হয়ে যাবে, জাস্ট তখন 3 অংশ করতে লাগবে 27 দিন, আর 1 অংশ করতে লাগবে মূলত 27 ইন্টু 3, এতটুকু। তাহলে তখন এটা জিনিসটা এটা ভুল হয়ে যাবে। ওকে, এই অঙ্কগুলো করতে এত মজা যে একটু ছোট একটু জায়গা থাকলে আমরা এই অঙ্কগুলো ক্যালকুলেশনটা আমরা করে ফেলতে পারি। যেমন আমরা এই অঙ্কটা কোশ্চেনটা পড়ি, দুজন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, তবে কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারে। তাইলে আমরা এখানের মধ্যে যেটা বের করতে বলছে সেটা আমরা শেষে লিখবো। তাহলে আমরা লিখবো যেহেতু জন বের করতে বলছে তাহলে জনটা আমাদের শেষে হবে। এটা কিন্তু শর্টকাটে করা যায়, আমি শর্টকাটটা এখানে বলবো না, শর্টকাটটা বেশি ভুল হয়। তাহলে আমরা লিখতে পারি যে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করে 2 জনে। তাহলে আমরা যদি এখন যদি আমরা ব্যাখ্যা করি তাহলে 1 মিনিটে টাইপ করতে লোক কি কম লাগবে না বেশি লাগবে? 2 মিনিটে করতে যদি 2 জন লাগে তাহলে 1 মিনিটে করতে ডেফিনেটলি লোক বেশি লাগবে, রাইট? তাহলে এই সিম্পল জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমাদের 2 পৃষ্ঠা টাইপ করতে আমাদের যে সময় লাগবে 1 পৃষ্ঠা টাইপ করতে নিশ্চিতভাবে আমাদের তার চেয়ে কম লোক লাগবে। 2 পৃষ্ঠা টাইপ করতে আমাদের যতজন লোক লাগবে 1 পৃষ্ঠা করতে কম লোক লাগবে, তাহলে সেখানের মধ্যে সেজন্যই 2 দ্বারা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে পরে বলছে আমাদের কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে। তাহলে আমরা 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে সময় লাগবে আমাদের এই 2 ইন্টু 2, নিচে 2 থাকলো। তাহলে দেখো 1 মিনিটে টাইপ করতে আমাদের যতজন লোক লাগবে 6 মিনিটে টাইপ করতে আমাদের লোক লাগবে তার চেয়ে কম। আবার 1 পৃষ্ঠা টাইপ করতে আমাদের যতজন লোক লাগবে 18 পৃষ্ঠা টাইপ করতে লোক লাগবে বেশি, তাহলে 18 দ্বারা গুণ। তাহলে এই জিনিসটা যদি আমরা লজিকটা যদি বুঝি পুরো জিনিসটা করতে সময় লাগবে সর্বোচ্চ 20 সেকেন্ড। এখন তুমি চাইলে এখানে কি শর্টকাটে এই অঙ্কগুলো করা যায়, কিন্তু আমি শর্টকাটটা কখনোই আমি এনকারেজ করি না। কারণ শর্টকাটে করতে গেলে যেটা হয় তুমি যেখানে নিশ্চিত একটা নাম্বার পেতা তখন তুমি শর্টকাটে কে উপরে কে নিচে হবে এই মানে প্যারায় ভরে পরে একটা নাম্বার ভুল করে দিবা। সেজন্য আমি তোমাদের এখানে কোনো শর্টকাট এখানে আমি তোমাদের মুখস্থ করাচ্ছি না। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে আসলে যে আমরা যদি এখানে জন বের করব তাইলে কোশ্চেনের প্রথম পার্টের আমাদের যে জন থাকবে সেই জনটা থাকবে উপরে। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেনের প্রথম পার্টের যে সময়টা থাকবে নিচে। কোশ্চেনের শেষ পার্টের মধ্যে আমাদের এখানের মধ্যে তাও যেটা থাকবে যে পরের যে পার্টটা বের করতে বলছে সেখানে সময়টা থাকবে সময় ইন্টু সময় হয়ে যাবে নিচে থাকবে, এবং ওইখানে তোমার যে কাজের পরিমাণটা বলছে যে তখন যেমন এখানে পৃষ্ঠা কাজের পরিমাণ সেটা উপরে হয়ে যাবে।
ওকে, আর এখানে যেরকম 2 পৃষ্ঠা বলতো সেটা 2 পৃষ্ঠাটা উপরে। তো এখন এরকম এখানে কি শর্টকাটে এটা তুমি এটার সাথে মিলাতে পারবা। এই ধরনের কিছু শর্টকাট বিভিন্ন কোচিং এ পড়া, কিন্তু আমি কখনোই স্টুডেন্টদের শর্টকাটটা ফলো করি না। আমি নিজে পার্সোনালি করার সময় অনেক সময় শর্টকাটে করে ফেলি, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা শর্টকাটে না করে তোমরা এখানে মূল নিয়মটা ফলো করার জন্য। কারণ এটা করতে তোমার হয়তো 20 সেকেন্ড সময় লাগবে বা 30 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এভাবে আমি তোমাকে যেটা বললাম এটা তুমি আসলে এভাবে মনে রাখা অনেক সময় সম্ভব হয় না। এখন আমরা যারা অঙ্ক করাই বা ম্যাথ পড়াই, হয়তো আমরা এটা বিভিন্নবার একটা ক্লাস বারবার নিতে নিতে আমাদের এটা মুখস্থের মতো হয়ে গেছে, যে আমরা অঙ্ক দেখলে বুঝতে পারি যে এখানে কোন পার্টটা উপরে কোন পার্টটা নিচে। এখন তুমি তো আর আমার মতো এত বেশি অঙ্ক করাচ্ছ না, সুতরাং তুমি এখানে হুট করে এই ধরনের শর্টকাট মনে রাখতে পারবে না। আর অঙ্ক ক্লাসে যখন তুমি অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছ, আসলে তুমি অনেক রকম অঙ্ক মাথা নিয়ে যাচ্ছ, সেজন্য আমি তোমাদের শর্টকাটটা এখানে প্রমোট করতেছি না। তুমি জাস্ট মূল নিয়মে এখানের মধ্যে অঙ্কটা খুব ইজিলি এখানে করে ফেলতে পারবা। তাহলে 2 দিয়ে কাটা, তারপর আমাদের 318, তাহলে 3 দুগুণা 6 জন লাগবে। খুব ইজিলি অঙ্কগুলো করে ফেলা যায়। পরের অঙ্কটা যদি আমরা দেখি, যে এ বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করে, তাইলে এ যদি বি এর চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করে, তার মানে বি নিশ্চয়ই এর চেয়ে অর্ধ গতিতে কাজ করে। সহজ কথা, তার মানে যদি একটা কাজ এর করতে 10 দিন লাগবে, তাহলে বি লাগবে কত দিন? 20 দিন। এখানে কিন্তু ব্যাপার আছে, দ্বিগুণ গতিতে কাজ করতেছে মানে এর সময় লাগে বি এর ঠিক অর্ধেক। আবার বলি যে এ যে কাজটা 10 দিনে করতে পারে, বি সেই কাজটা করতে 20 দিন লেগে যাবে, অন ডাবল সময় লাগবে। সেই জন্য বলা হচ্ছে এ বি এর চেয়ে দ্বিগুণ ফাস্ট। এই জিনিসগুলো যুক্তিগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এটা বুঝতে পারলে এখানে অঙ্কটা শেষ। তাহলে এ এক্স দিনে করতে পারে কত অংশ? একদিন, এটা বের করে ফেললাম। তাহলে যেহেতু এ বি এর চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করে, তার মানে এর যদি যতদিন লাগবে বি এর ডাবল সময় লাগবে, তাহলে বি 2x দিনে করতে পারে এক অংশ, তাহলে বি একদিনে করতে পারে 1/2x অংশ। এখন আমরা দুটো যোগ করব, যে এ এবং বি দুইজনে একদিনে কত অংশ করতে পারে। তাহলে দুইজনে একদিনে করতে পারে x + 1 + 2x ভাগের 1। তাহলে এখানের মধ্যে আমাদের x ভাগের 1 এবং 2x ভাগের 1 যদি যোগ করি, তাহলে আমরা একদিনে কাজটা পাবো দুজন একত্রে। এখন এখানে একটা শর্ত দেয়া আছে, সেটা হচ্ছে যে দুজনে একত্রে 16 দিনে করতে পারে। তাইলে 16 দিনে যদি করতে পারে এক অংশ, তাহলে একদিনে করতে পারে কাজটা 16 ভাগের 1 অংশ। তাহলে বীজগণিতের নিয়ম আমরা করছি, তারা একদিনে করতে পারে x ভাগের 1 + 2x ভাগের 1। আর পাটিগণিতের নিয়ম হচ্ছে আমরা 16 ভাগের 1 এত অংশ। তাহলে এই দুটো জিনিস কি হবে? সমান হবে। যেহেতু একদিনের করণীয় কাজ সমান হবে, দুটো ইকুয়েশন সমান, তখন আমরা এটা x এর মানটা বের করলাম। আমরা একাকে কত দিনে করে সেটা আমরা বের করে ফেলতে পারলাম। এইভাবে এই ধরনের শর্তগুলো ইউজ করে আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করে ফেলতে পারি। পরের অঙ্কটা যদি তুমি দেখো, যে এ এবং বি একত্রে করতে পারে 12 দিনে, 12 দিনে করতে পারে একত্রে, একদিনে করতে পারে 12 ভাগের 1 অংশ। বি একা করতে পারে 18 দিনে, তার মানে একদিনে করতে পারে 18 ভাগের 1। ওই কাজটির 3 ভাগের 2 অংশ করতে এর কতদিন সময় লাগবে? আমরা 3 ভাগের 2 অংশ বের করা লাগবে না, আমরা বের করব এর এক মানে পুরো কাজটা করতে কতদিন সময় লাগে সেটা আমরা বের করি। তাহলে তারা একত্রে করতে পারে একদিনে 12 ভাগের 1। তাহলে বিও আমরা একদিন এটা বের করলাম। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমরা বের করতে পারবো এর একদিনের কাজ। তাহলে এ এত অংশ করতে পারে একদিনে, তাহলে এ সম্পূর্ণ করতে পারে 1 * 36 দিনে। জাস্ট উল্টে যাবে, যে 1 * 1/36, এটা উল্টে গেল। তাহলে একদিন এক অংশ করতে পারবে যত দিনে, 3 ভাগের 2 অংশ করতে পারবে অত ইন্টু 3 ভাগের 2। সিম্পল, এভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এখন এসে আমরা কিছু অঙ্ক করব যেখানের মধ্যে আমরা যে বিভিন্ন সিস্টেম থাকতে পারে। যেমন একটা কাজ শুরু করবে কিছু লোক, শুরু করার পরে যেমন 10 দিন পরে কিছু লোক চলে যাবে, হ্যাঁ, আবার কিছু লোক যোগ দিতে পারে। এখন আমি এটা ধাপে ধাপে জিনিসটা বুঝাচ্ছি। 60 জন লোক একটা কাজ 250 দিনে করতে পারে, তার মানে এই 60 জন লোক সবাই যদি থাকে, তারা যদি 250 দিন যদি থাকে, তাহলে কাজটা কমপ্লিট তারা করতে পারবে। তাহলে তারা 200 দিন করে ফেললো। তারা কাজটা করতে পারলো কত দিনে? তারা কাজটা করলো 200 দিনে করে ফেললো। তার মানে হচ্ছে বাকি যে 50 দিন থাকবে, এই 50 দিন 60 জন লোকে যদি কাজ করে, তাহলে কাজটা কমপ্লিট হবে। আবার বলি যে 60 জন লোক কাজটা শেষ করবে 250 দিনে। যেহেতু 200 দিন তারা কাজ করছে, তার মানে আরো 50 দিন যদি লেগে থাকতো 60 জন লোক, তাহলে কাজটা সম্পূর্ণ হতো। তাহলে এই তথ্যটা মাথায় রাখা লাগবে যে 50 দিনে 60 জন লোকই শেষ করতে পারবে। এখনকার শর্ত আমরা পড়ি। বলছে আবহাওয়া খারাপের কারণে
10 দিন কাজ বন্ধ থাকে। তাহলে যেহেতু 10 দিন কাজ বন্ধ থাকে, আমাদের দিন বাকি আর কতদিন? 40 দিন। কারণ 50 দিন ছিল, সেখান থেকে আমাদের 10 দিন কি কমে গেল, 10 দিন আমাদের কাজ বন্ধ ছিল। তার মানে কাজটা করার কথা ছিল 250 দিনের মধ্যে। তাইলে আমাদের বাদ গেল কতদিন? 200 দিন তারা কাজ করছে আর 10 দিন ফাঁক গেল, 210 দিন শেষ, টাইম আছে আর 40 দিন। এখন আমার অঙ্কটা হয়ে গেল। তাইলে 50 দিনে যদি তারা করতে চাইতো, তাহলে শ্রমিক লাগতো 60 জন। এখন আমাদের কতদিনে শেষ করতে হবে? শেষ করতে হবে ঠিক 40 দিনে, যেহেতু কাজটা বন্ধ ছিল 10 দিন। তাহলে 40 দিনে যদি করতে হয়, তাহলে শ্রমিক নিশ্চয়ই কি লাগবে? বাড়ানো লাগবে। তাহলে শ্রমিক কতজন বাড়ানো লাগবে? শ্রমিক বাড়ানো লাগবে আমাদের 60 জন ইন্টু 50 দিন ডিভাইড বাই 40। তুমি তাহলে পুরো জিনিস ওকে নিয়মে করতে পারো। তাহলে 50 দিনে শেষ করতে পারে আমাদের 60 জন। তাহলে একদিনে করার জন্য বেশি লোক লাগবে, তাহলে 50 × 60। তাহলে 40 দিনে করার জন্য আর কম লোক লাগবে, তাহলে 50 × 60 ডিভাইড বাই 40। তাহলে হয়ে গেল কত? 75 জন লোক লাগবে। কত দিনে করার জন্য? 40 দিনে করার জন্য। এখন তোমার কাছে লোক আছে কতজন? লোক আছে 60 জন। লাগবে কতজন? 75 জন। তাহলে অতিরিক্ত কতজন লাগবে? 15 জন। তাহলে এই নিয়মে করলে তুমি এখানে লোক বাকি কত, দিন বাকি কত, এই ধরনের প্রবলেম গুলো সলভ করে ফেলতে পারবা। পরের অংশটা আসো। স্থির পানিতে একটা নৌকার গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা। তার মানে নৌকার প্রকৃত গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার। নৌকা নিজে নিজে যদি চলতে পারে। স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা। তার মানে সে যদি স্রোতের অনুকূলে যদি যায়, আমরা জানি অনুকূলে গেলে নৌকা যায়, আবার স্রোত তাকে কি পিছন থেকে ঠেলে। তাহলে নৌকার গতিবেগ 10 কিলোমিটারের সাথে অনুকূলে এই 3 কিলোমিটার কি হবে? অ্যাড হবে। তাহলে অনুকূলে কি? অনুকূলে মানে কি? মানে স্রোত যেদিকে সেও সেদিকে যাচ্ছে। তাহলে অনুকূলে তার বেগ হয়ে যাবে আলটিমেটলি 10 + 3 মানে 13 কিলোমিটার হয়ে যাবে। আচ্ছা, তাহলে অনুকূলে 52 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগবে? মুখোমুখি করে ফেলা যাচ্ছে। অনুকূলে সে 13 কিলোমিটার/ঘন্টা বেগে চলবে, তার মানে 13 কিলোমিটার যেতে তার 1 ঘন্টা লাগবে। তাহলে 52 কিলোমিটার যেতে তার আলটিমেটলি 4 ঘন্টা লাগবে। খুব সহজ, মুখে মুখে করে ফেলা যায়। এবার আসি, এ বি এর থেকে 30% বেশি দক্ষ। তার মানে হচ্ছে বি এর চেয়ে 30% কম দক্ষ। এটাই তো, বি এর চেয়ে 30% কম দক্ষ। মানে কি? মানে যদি একটা কাজ যদি এর যদি 100 ঘন্টা লাগে, বি এর 30% বেশি টাইম লাগবে, যেহেতু সে দক্ষতা কম। কারণ মনে রাখতে হবে যে যে কম সময় বেশি কাজ করে সে বেশি দক্ষ। তাহলে একটা কাজ করতে যদি এর যদি 100 দিন সময় লাগে, বি এর লাগবে, যেহেতু সে 30% কম দক্ষ, হ্যাঁ, তাহলে বি এর লাগবে 130 দিন। তাহলে আমাদের এ যদি 100 দিন লাগে, বি এর লাগবে 130 দিন, 10:13। ওকে, এখন বলছে এ একাকি একটি কাজ 23 দিনে করতে পারে। এখন আমাদের যদি বলে দিত যে বি একাকি কত দিনে করতে পারবে, তাহলে কিন্তু আমাদের জন্য কি হইতো? সুবিধা হইতো। এখন এ একাকি 23 দিনে করতে পারে। এখন আমরা একটা সমীকরণ পাচ্ছি, সেটা হচ্ছে এ 10 দিনে যদ্দূর কাজ করে, বি ওটা করতে কদিন লাগে? 13 দিন লাগে। তাইলে আমরা যদি অকিক নিয়মে বের করে ফেলতে পারি যে এ যেটা করতে 23 দিন লাগে, সেটা করতে বি এর কতদিন লাগে, তাইলে মূলত আমরা বের করে ফেলতে পারবো যে বি সম্পূর্ণ কাজটা করতে সময় লাগবে কত দিনে। কারণ এ এর একাকি কাজ, এর 23 দিন সমান বি এর কতদিন লাগে সেটা আমরা দেখতে পারবো। তাহলে এ যদি 23 দিনে করে, বিও তাহলে এ যদি 23 দিনে একটা কাজ সম্পূর্ণ করে, তাহলে বি ওই কাজটা করতে কয়দিন সময় লাগে আমরা বুঝতে পারবো। তাহলে দেখি এ 10 দিন লাগলে বি এর তো লাগে আমাদের 13 দিন। তাহলে এর যদি আমাদের একদিন লাগে, বি এর লাগে আমাদের তাহলে 10/13 দিন। এ যদি 23 দিন লাগে, বি এর লাগে আমাদের 10/13 23, মানে 10/299, তাহলে 29.9 দিন। তার মানে আসলে যে বি এর সময় লাগবে পুরো কাজটা করতে 29.9 দিন। তাহলে এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এ একদিনে করতে পারে 23/1 যেহেতু 23 দিনে পুরো অংশ করে, একদিনে করে সে 23/1। তাইলে পরে আমাদের বির সম্পূর্ণ কাজ করতে সময় লাগে 10/299। তাহলে সে এতদিনে করে 1 তাহলে সুতরাং একদিনে করে উল্টা। তাহলে 1/299/10, উল্টে গেলে উপরে উঠবে 10, নিচে উঠবে 299। তাহলে এ একদিনে করে 23/1, বি একদিনে করে 299/10। তাহলে এ প্লাস বি একদিনে করে এত যোগ এত অংশ। তার মানে এখানে আলটিমেটলি যোগ করে আসলো 13/1। তার মানে দুজন একত্রে 13/1 করতে পারে একদিনে, তাহলে 1 করতে পারে কত দিনে? এইভাবে আমরা খুব ইজি অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। এরপরে নিয়মে একটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে যে 4 জন পুরুষ 6 জন মহিলা যে কাজ 8 দিনে করতে পারে। আচ্ছা, আমরা এরকম যদি করি যে 2 জন লোকে করতে পারে আমাদের ধরো 8 দিনে একটা কাজ করে, আবার
3 জন লোকে 10 দিনে করে। হ্যাঁ, এখন তো যদি আমরা ইকুইভ্যালেন্ট করতে যাই, তাহলে আমরা এখানে এই 16 ভাগের লগে আমাদের ইকুইভ্যালেন্ট হবে এই 30 ভাগ, এই 10 × 3 30 ভাগ আমাদের কি হবে, ইকুইভ্যালেন্ট হবে। তাহলে এখানে আমাদের 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে করতে পারে। আচ্ছা, 3 জন পুরুষ 7 জন মহিলা 10 দিনে করতে পারে। এখন বলছে 10 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারে। এখন এখানে একটা ব্যাপার এখানের মধ্যে আছে, সেটা হচ্ছে আমরা তো 10 জন মহিলা সমান আমাদের কতজন পুরুষ, এই ব্যাপারে আমরা কোনো তুলনা আমরা জানি না। তাহলে তুলনাগুলো আমরা আসলে করবো কিভাবে? দেখো, আমাদের 4 জন পুরুষ 6 জন মহিলা তারা করে 8 দিনে, তা তাদেরকে 8 দিয়ে যদি গুণ করি ইকুয়াল টু হবে 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা ইনটু 10 দিনের কাজ। তাহলে এদের 8 দিনের কাজ ইকুয়াল টু এদের 10 দিনের কাজ হবে। এরা 8 দিন যদি সম্পূর্ণ করে, এরা 10 দিনে কি করে, সম্পূর্ণ করে। তাহলে এরা 8 দিনে 1 অংশ কাজ করে, এরা 10 দিনে 1 অংশ কাজ করে। তাহলে এদেরকে 8 দিয়ে গুণ করলাম, এদেরকে আমরা 10 দ্বারা গুণ করলাম। তাহলে 8 দিয়ে যদি গুণ করি তাহলে 4টা 32 জন পুরুষ এবং 6টা 48 জন মহিলা। এদিকে থাকে আমাদের 30 জন পুরুষ 70 জন মহিলা। আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমাদের 32 জন পুরুষ এই পাশে 30 পক্ষান্তর করি তাহলে 2 জন পুরুষ থাকে, আর 70 জন মহিলাতে এই পাশে 48 জন মহিলা যদি পক্ষান্তর করি তাহলে থাকলো আমাদের 22 জন মহিলা। তার মানে আমাদের 2 জন পুরুষ সমান হলো আমাদের 22 জন মহিলা। তো 1 জন পুরুষ সমান কত এবং 4 জন পুরুষ সমান আমরা 44 জন মহিলা আমরা বের করে ফেলতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে আমাদের যে এই বের করলাম যেটা লাভটা কি? লাভটা হচ্ছে যে এটাই আমাদের বলছে যে 10 জন মহিলা কাজটা কয়দিনে করতে পারবে। এখন আমরা যদি মহিলাদের মাধ্যমে এটা প্রকাশ করতে না পারি তাহলে আমরা ওকে নিয়ে আমরা কেমনে করবো? আমরা তাহলে আমরা যে কোনো একটা অংশকে হয় 3 জন পুরুষ 7 জন মহিলাকে আমরা কমপ্লিট মহিলা বানাই ফেলবো, অথবা আমরা 4 জন পুরুষ 6 জন মহিলাকে আমরা কমপ্লিট মহিলা বানাই ফেলবো। তাহলে 4 জন পুরুষ 6 জন মহিলাকে মহিলা বানানো সোজা, কারণ আমরা জানি এখানে 1 জন পুরুষ সমান আমাদের কতজন মহিলা আমরা জানি। 4 জন পুরুষকে আমরা মহিলা বানাচ্ছি 40 জন মহিলা। তাহলে 4 জন পুরুষ সমান যদি 40 জন মহিলা হয়, 7 6 জন মহিলা, তাহলে 40 + 6 = 50 জন মহিলা। তাহলে 4 জন পুরুষ আর 6 জন মহিলা বলছে 8 দিনে করতে পারে। তার মানে 50 জন মহিলা করতে পারে আসলে 8 দিনে। তাহলে একজন মহিলা করতে পারে আরো বেশি দিনে, 10 জন মহিলা করতে পারে আরো কম দিনে, 10 দ্বারা ভাগ হয়ে যাবে ইকুয়াল টু হলো 40 দিনে। এইভাবে আমরা খুব ইজিলি এই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারি। এই অঙ্কটাও একই রকমের করা যাবে। তারপরে পি একই সময়ে কিউর সে দ্বিগুণ কাজ করতে পারে। তার মানে হচ্ছে যে আমাদের কিউর যে সময় লাগবে পি এর সময় লাগবে তার অর্ধেক। তাহলে কিউ একে 12 দিনে করলে পি এবং কে কত কটি কাজ করতে পারবে? অঙ্কটা আমরা আগেও একবার দেখছিলাম আমাদের। তাহলে এখানের মধ্যে আমাদের বলছে যে কিউ একে করতে পারে 12 দিনে। তাহলে কিউ যদি এটা এক্স ধরে করা যাবে, এক্স না ধরে করা যাবে। এক্স ধরে আগেরবার আমরা কিন্তু এক্স ধরে করছিলাম, এখন এখানে এক্স না ধরে করা হচ্ছে। তাহলে কিউ যদি করতে পারে 12 দিনে, তাহলে পি যেহেতু তার চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করে, তাহলে পি সময় লাগবে মাত্র 6 দিন। তাহলে এই 12 দিনে করতে পারে 1 অংশ, একদিনে করতে পারে 12 ভাগের 1 অংশ। আবার পি 6 দিনে করতে পারে 1 অংশ, তাহলে একদিনে করতে পারে 6 ভাগের 1 অংশ। তাহলে দুজনে মিলে একদিনে করতে পারে এত অংশ যোগ এত অংশ। তাহলে এখানে যোগ করলে 4 ভাগের 1 অংশ হয়। তাহলে 4 ভাগের 1 অংশ সম্পূর্ণ কয় দিনে? একদিনে। তাহলে একবার সম্পূর্ণ অংশ হইতে পারে কয় দিনে? খুব ইজিলি আমরা এটা করে ফেলতে পারি। এবার এসে আমরা 10 এর অঙ্ক। এটা একটা জিনিস যদি আমরা এখানে মনে রাখি তাহলে আমাদের কমপ্লিট অঙ্ক শেষ। ধরি আমাদের এটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম। ওকে, আচ্ছা, এখন আমরা ধরি এই একটা ট্রেন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কতটুকু দূরত্ব অতিক্রম করে দেখি। আমরা এই ট্রেনটা যদি প্ল্যাটফর্মটা অতিক্রম করতে তাহলে এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ করে এই পর্যন্ত আসলো। আচ্ছা, প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারছে এই পর্যন্ত এসে? পারে নাই। সে কিন্তু ফুল প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করে ফেলছে, এই পর্যন্ত চলে আসছে। তাহলে কিন্তু অতিক্রম সে করতে পারে না, কারণ কি? তার লেজ হলো এখানে, সে হলো এখন এখানে, এইভাবে আছে। এখন সে যদি আবার সামনে গিয়ে যদি তার লেজ পর্যন্ত যদি আসে, তার মানে এরকম আমাদের বিষয়টা। এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, ধরলাম এটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের ট্রেনটা। তাইলে এটা আমাদের ট্রেনটা। তা ট্রেনটা কি হলো আমাদের এই পর্যন্ত আসলো। আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মের দূরত্বটা অতিক্রম করলো, এক্স দূরত্ব অতিক্রম করলো প্ল্যাটফর্মের দূরত্ব। সে কিন্তু প্ল্যাটফর্ম অতিক্রম এখন কি করে নাই। এরপরের স্টেজে সে কি হলো, সে এতটুকু চলে আসলো, এতটুকু চলে, তার মানে কি নিজের দৈর্ঘ্যটুকু সে চলে আসলো। এখন তার লেজ কতটুকু? এতটুকু। তাহলে সে প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য
সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা লাগছে, আবার তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাকে এই পর্যন্ত আসা লাগছে। আসার পরে দেখা গেল তার লেজ এখন এইখানে, সুতরাং সে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে পারছে। তার মানে কি? তার মানে হচ্ছে একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করা লাগে, আবার তার নিজের যে দৈর্ঘ্য তাকে অতিক্রম করা লাগে। আর একটা ব্যাপার আছে, যদি একটা খুঁটি থাকে, একটা খুঁটি এখানে প্ল্যাটফর্মে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই ট্রেনটা এটা খুঁটি অতিক্রম করার জন্য, এই ট্রেনটা তাহলে অতিক্রম করে 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 এখানে যখন চলে আসলো, তার মানে তার নিজের দৈর্ঘ্য যখন পাড়ি দিল তখনই মূলত খুঁটি অতিক্রম করতে পারে। তাহলে খুঁটি অতিক্রম যদি হয় তখন আসবে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তার কতক্ষণ সময় লাগে। আচ্ছা, এখন একটা ট্রেন যাচ্ছে এই দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার একটা লোক আসছে এইদিকে, বা দুটো এদিকে আসছে, এদিক থেকে একটা লোক আসছে। তাহলে কি হবে? তাহলে যদি আমরা আপেক্ষিক গতি যদি হিসাব করি, তাহলে যদি একজনের সাপেক্ষে আরেকজনের গতি যদি হিসাব করি, ধরি একটা ট্রেন এদিকে যাচ্ছে, আরেকটা লোক এদিক থেকে দৌড়ে আসতেছে, তাইলে এইখানে যে লোকটা, ওর কাছে এই ট্রেনের গতি থেকে অনেক বেশি মনে হবে। তার মানে যদি ট্রেনের গতি যদি হয় 5, লোকটার গতি যদি হয় 1, এই লোকটার মনে হবে ট্রেনটা 5 + 1 = 6 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করতেছে। আবার উল্টাটাও হবে, ধরলাম এখানের মধ্যে একটা ট্রেন এদিকে যাচ্ছে, এটা হলো 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে পাশে আরেকটা ট্রেন যাচ্ছে, সেও কিন্তু 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এখন এখানে একজন লোক, এখানে একটা লোক, এরা দুজন কি দেখবে? দেখবে দুজনের মধ্যে কোন রকমের দূরত্ব কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এটা দেখবে একজনের সাপেক্ষে আরেকজনের গতি কি শূন্য। বাস্তবে কি শূন্য? না, বাস্তবে দুজনই 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। আচ্ছা, যদি উপরের জন 6 কিলোমিটার বেগে চলে, নিচের জন দেখবে ও মাত্র 1 কিলোমিটার বেগে আস্তে 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 সামনের দিকে যাচ্ছে। এটা কেন? কারণ তার নিজেরও একটা কি আছে, বেগ আছে। তার মানে আপেক্ষিক বেগ যদি তারা একই দিকে চলে, তো বড় থেকে ছোট জন কি হবে? বিয়োগ হবে। আর যদি তারা দুইজন মুখোমুখি যদি চলে, তখন দুইজনের বেগটা যোগ হবে আপেক্ষিক বেগটা বের করার জন্য। তাইলে এখানে আমরা যে অঙ্কটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে একটা ট্রেন 40 সেকেন্ডে, ওকে তার আগের অঙ্কটা দেখি, 240 মিটার লম্বা একটা ট্রেন, তার মানে ট্রেনের নিচের দৈর্ঘ্য 40 মিটার, 240 মিটার 24 সেকেন্ডে একটা মানুষকে অতিক্রম করতে পারে। তার মানে মানুষকে অতিক্রম করার জন্য মূলত সে কি করছে? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা লাগছে। তার মানে 24 সেকেন্ডে মূলত সে নিজের 240 মিটারকে অতিক্রম করছে। তার মানুষ এখানে দাঁড়ায় ছিল, আর সে ছিল এখান থেকে শুরু করছে। এখন যখন এখানে আসছে, তার মানে সে জাস্ট নিজের দৈর্ঘ্যটা অতিক্রম তাকে করা লাগছে। ওকে, এবার যখন বলছে যে প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার কত সময় লাগবে, দেখি 600 মিটার যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন মূলত তার প্ল্যাটফর্ম 650 মিটার প্লাস তার নিজের 240 মিটার, তাকে মোট 890 মিটার তাকে অতিক্রম করা লাগবে। তাইলে উপরের মধ্যে আমরা পাচ্ছিলাম 10 মিটার যাইতে তার সময় লাগতেছে মূলত 1 সেকেন্ড। 10 মিটার সময় যদি 1 সেকেন্ড সময় লাগে, তাইলে 1 মিটার যেতে সময় লাগবে আরো কম সেকেন্ড, 890 মিটার সময় লাগবে তার আরো বেশি সেকেন্ড। এইভাবে আমরা খুব ইজিলি অঙ্কটা করে ফেলতে পারি। সেকেন্ড জিনিসটা, একটা ট্রেন 40 সেকেন্ড একটা প্ল্যাটফর্ম, তাহলে 40 সেকেন্ডে যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে, তার মানে সে মূলত দুটো দূরত্ব কি অতিক্রম করছে। 30 সেকেন্ডে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একটা মহিলাকে অতিক্রম করে, তার মানে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। যদি ট্রেনটির গতিবেগ 108 কিলোমিটার হয়ে থাকে, তাহলে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে 108 কিলোমিটার তার গতিবেগ, তার মানে কত আসলে, কত মিটার পার সেকেন্ড? আমরা 108 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 108 কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? মিটার পাবো আমরা। আর ঘন্টাকে যদি আমরা 3600, আমরা যদি যেহেতু এখানের মধ্যে কি ঘন্টার নিচে আছে, তাহলে আমরা 1 ঘন্টা সমান জানি কি 3600 সেকেন্ড। তাহলে আমরা এই 3600 কি লিখবো? নিচে লিখবো, কারণ আমাদের কিলোমিটার পার আওয়ার, আওয়ারটা নিচে, হ্যাঁ আওয়ারটা নিচে। তাহলে আমরা যদি এখন যদি কাটিং কুটিং যদি করি, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এখানের মধ্যে আমাদের এখানে আমরা যদি 36 দিয়ে যদি এটাকে যদি কাটিং কুটিং করি, তাহলে পাচ্ছি 3 × 10 হচ্ছে 30। তার মানে 30 মিটার পার সেকেন্ড। তার মানে সে 1 সেকেন্ডে যাচ্ছে মূলত কত মিটার? 30 মিটার। ওকে, এখন
যেহেতু বলছে 40 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে সে 1 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার, তাহলে 40 সেকেন্ডে যাচ্ছে সে মূলত 1 সেকেন্ডে যদি যায় সে 30 মিটার, তাহলে 40 সেকেন্ডে যাচ্ছে সে 30 ইন্টু 40, তার মানে 1200 মিটার যাচ্ছে সে। এখন এই যে 1200 মিটার যে সে গেল, এই 1200 মিটার কি, আমরা আগে একবার বলছিলাম যে প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিচের দৈর্ঘ্য দুটোকেই সে অতিক্রম করছে। তার মানে এই 1200 মিটার মূলত এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেমন আছে, তো নিচের দৈর্ঘ্য আছে। আবার দেখি 30 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে অতিক্রম করে, তাইলে যেহেতু তার গতিবেগ সেকেন্ডে 30 মিটার, তাহলে 1 সেকেন্ডে সে 30 মিটার গেলে 30 সেকেন্ডে সে যাচ্ছে মূলত 30 ইন্টু 30, তার মানে 900 মিটার, 900 মিটার সে যাচ্ছে। তাহলে এই 900 মিটার সে কি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মহিলাকে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মহিলাকে অতিক্রম করার সময় মূলত সে নিজের দূরত্বটা কি অতিক্রম করছিল। তাহলে প্ল্যাটফর্ম প্লাস নিজের তার দৈর্ঘ্য এটা ছিল 1200, শুধু নিজের দৈর্ঘ্য হচ্ছে 900, প্ল্যাটফর্ম কত হবে 300। সিম্পল। তাহলে অঙ্কটা যদি আমরা সামারি করি, তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখানে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আমরা যে 108 কিলোমিটার ঘন্টাকে পার আওয়ার, এটা কি করছে, এটা কি মিটার পার সেকেন্ড বানাইছে কিভাবে, কারণ 108 কিলোমিটার তো উপরে, তাই না, তাহলে 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর ঘন্টা তো পার আওয়ার মানে ঘন্টা নিচে, তার মানে 1 ঘন্টা সমান হচ্ছে যে আমাদের 3600 সেকেন্ড। তার মানে আমাদের এখানে উপর হলো মিটার, নিচে হলো কি সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। এবার আমরা বের করে ফেলছি 30 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে যাচ্ছে মূলত সে কি 30 মিটার। হ্যাঁ, এরপরে আমরা মূলত বের করে ফেলছি তাহলে সে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কতক্ষণ সময় লাগতেছে, মহিলাকে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগতেছে, ওই ডাটাটা দিয়ে আমরা বের করে ফেলতে পারতেছি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস তার নিজের দৈর্ঘ্য। ওকে, এখানে ওখানে একটু ভিন্ন সিস্টেম করছে, কথা একই কিন্তু, যে 40 সেকেন্ডে অতিক্রম করে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য, আর 30 সেকেন্ড অতিক্রম করে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য, তার মানে সে 40 মানে 30, তার মানে 10 সেকেন্ডে অতিক্রম করে পুরো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 1 সেকেন্ডে যদি 30 মিটার যায়, 10 সেকেন্ডে কত মিটার যায়, একই কথা। ওকে, আচ্ছা, পরের অঙ্কটা 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যেদিকে চলছিল ঠিক সেই দিকে একজন লোক 8 কিলোমিটার ঘন্টা বেগে দৌড়াচ্ছিল। আচ্ছা, যদি ট্রেনটি লোকটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির গতিবেগ কত। তাহলে আমরা একটা জিনিস দেখি, আমাদের একটা ট্রেন যেদিকে চলছিল ঠিক সেদিকে একজন লোক 8 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছিল। এখন এখানের মধ্যে আমাদের কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে আপেক্ষিক গতিবেগটা আমাদের দেখতে হবে, কারণ আমাদের যে ট্রেনটা চলতেছিল আবার সেই দিকে লোকটাও কি চলতেছিল, একই দিকে চলতেছিল। আচ্ছা, এখন আমরা জানি যে একই দিকে চলার ক্ষেত্রে আমাদের তখন যে বেশি গতি থেকে কম গতিটা কি হবে, মাইনাস হবে, ডেফিনেটলি ট্রেনের গতি বেশি হবে। এখন আমাদের তাহলে ট্রেনের গতিবেগ তো আমরা জানি না, হ্যাঁ, লোকটার গতিবেগ আমরা জানি 8, তাহলে যদি আমরা ট্রেনের গতিবেগ জানতাম x, তখন আমরা বলতে পারতাম যে আমাদের আপেক্ষিক গতিবেগ আমাদের x মাইনাস 8, এটা আমরা বলতে পারতাম যে এখানে আমাদের, এখন আমরা আপেক্ষিক গতিবেগ বলতে পারতেছি না, ট্রেনের গতিবেগ যেহেতু আমরা জানি না। তো এখন আমরা আসি, আমরা ট্রেনের গতিবেগটা আমরা বের করি, আমরা ট্রেনের আপেক্ষিক গতিবেগ বের করি, এখান থেকে আমরা ট্রেনের গতিবেগ এক্সটাও আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা তিনটা জিনিস, একটা হচ্ছে আমরা ট্রেনের প্রকৃত গতিবেগ হচ্ছে আমাদের কাছে কি x, লোকটার গতিবেগ হচ্ছে আমাদের 8 প্রকৃত, তাইলে আপেক্ষিক গতিবেগ হচ্ছে x মাইনাস 8। এখন আমরা দেখি তো আপেক্ষিক গতিবেগ বের করতে x মাইনাস 8 এর মানটা বের করতে পারি কিনা। তাহলে দেখি ট্রেনটার দৈর্ঘ্য 125 মিটার। আচ্ছা, এখন এই ট্রেনটা এটা লোক, এখানের মধ্যে লোকও দৌড়াচ্ছে, লোকটাকে সে ক্রস করছে 25 সেকেন্ডে, তাইলে লোকটা কিন্তু দৌড়াচ্ছিল ঠিক আছে, আবার ট্রেনটা ওইদিকে চলতেছিল। এখন এই যে আমি বেগটা হিসাব করতেছি, এই বেগটা হচ্ছে আসলে লোকটার সাপেক্ষে ট্রেনের বেগ। লোকটার সাপেক্ষে ট্রেনের বেগ হচ্ছে ট্রেন এই লোকটাকে অতিক্রম করার মানে হচ্ছে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে, 25 সেকেন্ডে, তার মানে
এই যে আসলো আমাদের 5 মিটার পার সেকেন্ড, এই 5 মিটার পার সেকেন্ড হচ্ছে আসলে লোকটার সাপেক্ষে ট্রেনের বেগ, কারণ লোকটা দৌড়াচ্ছিল, ট্রেনটাও দৌড়াচ্ছিল কিন্তু। হ্যাঁ, তাহলে এই 5 মিটার পার সেকেন্ড হচ্ছে মূলত আপেক্ষিক বেগ। একে আমরা যদি কিলোমিটার পার আওয়ার বানাই তাহলে আমরা দেখি যে 5 মিটার পার সেকেন্ড, একে আমরা বানাবো কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটারকে আমরা যদি কিলোমিটার নিতে চাই তা আমরা একটা জিনিস দেখি, তাহলে এই মিটারকে আমরা কিলোমিটার নিতে চাইলে আমরা 1000 দিয়ে কি করে দিব, আমরা একে ভাগ করে দিব। আবার আমরা যদি সেকেন্ডকে যদি আমরা যে এখানে ঘন্টায় নিতে চাই, আমাদের 1 সেকেন্ডের বেগকে আমরা যদি একে ঘন্টায় কনভার্ট করতে চাই, কারণ আমরা জানি যে 1 সেকেন্ডে সে যতটুকু ডিস্টেন্স যাবে, 1 ঘন্টা যদি ডিস্টেন্স আমরা বের করতে চাই তাহলে আমরা একে 3600 দ্বারা আমরা এটা কি করা লাগবে, একে আমরা গুণ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানের মধ্যে মূলত আমরা যেটা করছি যে আমরা মিটার থেকে যখন আমরা কিলোমিটারে যাচ্ছি তখন মূলত আমরা 1000 দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি। আবার সেকেন্ড থেকে আমরা যখন আওয়ারে যাচ্ছি তখন আমরা 3600 দিয়ে আমরা একে ভাগ করে দিচ্ছি। তাহলে আমাদের এই যে সেকেন্ডটা, এই সেকেন্ডটা কোথায় আছে, আমাদের পার্স ইনভার্স সেকেন্ড, তার মানে নিচে আছে সেকেন্ডটা, নিচে। তাইলে আমরা যদি সেকেন্ড থেকে আওয়ারে নিতে চাই তাহলে আমরা যদি বলি আমাদের কাছে আছে যে 1800 সেকেন্ড, আওয়ার নিতে চাইলে কত, আমরা 3600 দ্বারা কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। যেহেতু ইনভার্স সেকেন্ড তার মানে সেকেন্ড নিচে আছে, একে আওয়ার নিতে হলে আমরা তাহলে এই উপরে দিয়ে দেয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া হলো। এখন তাহলে মানে রাশিটা যেখানে তার উপরের ভাগে লিখবো আমরা, বা যেহেতু উপরে আমাদের মিটার ছিল, এই কিলোমিটার নেওয়ার জন্য 1000 আমরা নিচে লিখছি, আর সেকেন্ড যদি ইনভার্স মানে নিচে আছে তাহলে আমরা ভাগ করার জন্য 3600 আমরা কি লিখলাম, আমরা কে উপরে লিখলাম। তাইলে আমাদের এখানে যেটা আসলো হিসাব নিকাশ করার পরে তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 5, এখানে হলো আমাদের 18, 5 5 কাটলে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 18 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনের আপেক্ষিক গতিবেগ। তা ট্রেনের প্রকৃত গতিবেগ কত, x। তাহলে ট্রেনের আপেক্ষিক গতিবেগ হচ্ছে ট্রেনের প্রকৃত গতিবেগ মাইনাস ওই লোকটার গতিবেগ। তাহলে x মাইনাস 8 ইকুয়াল টু 18। এখান থেকে আমরা x ইকুয়াল টু এর প্রকৃত গতিবেগ আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, আমরা পরের অঙ্কটা দেখি। একটি কাজ 5 দিনে শেষ করতে পারে কে, এ। আবার বি এই কাজটা করতে পারে 4 দিনে। আচ্ছা, কাজটিকে 8 গুণ বাড়ানো হয়, তাহলে একত্রে কদিনে করতে পারে? তাহলে আমরা দেখি যে তারা একত্রে, তাইলে ওই আমরা একদিনে বের করব। তাহলে এ একদিনে করে এত অংশ, বি একদিনে করে এত অংশ, দুজন একত্র করে 20 ভাগের 9 অংশ। তাহলে 8 গুণ যখন বাড়াইলো তাহলে আগে ছিল 1 ভাগ, এখন হলো আরো 8 ভাগ, তাহলে মোট কাজ হলো 9 ভাগ, তাই না? তাইলে এই 20 ভাগের 9 ভাগ কাজ তারা করতে পারে একদিনে, 1 অংশ করতে পারে উল্টে যাবে, 9 অংশ করতে পারে গুণ হয়ে যাবে। এ ও বি একত্রে করতে পারে একটা কাজ 12 দিনে, তাহলে আমরা একদিনে এটা বের করব। আচ্ছা, বি প্লাস সি করতে পারে 20 দিনে, তাহলে একদিনে কত বের করব। সি এবং এ করতে পারে 15 দিনে, তাহলে একদিনে করতে পারে বের করব। তাহলে এ প্লাস বি একদিনে করতে পারে, বি প্লাস একদিনে করতে পারে কদ্দুর, আর সি প্লাস এ একদিনে করতে পারে কদ্দুর। সবাই মিলে একদিনে কদ্দুর করতে পারে দেখি। তাইলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ, তার মানে দুইটা হচ্ছে এ প্লাস দুইটা হচ্ছে বি প্লাস দুইটা হচ্ছে সি। তাহলে 2a প্লাস বি প্লাস সি একদিনে করতে পারে আসলে এত অংশ এত অংশ এত অংশ, যোগ করে দিচ্ছি। তাহলে আমাদের যোগফল আসলো 5 ভাগের 1 অংশ একদিনে করতে পারে। তাহলে আমরা এতজন লোকের একদিনে কাজ আমরা বের করে ফেলতে পারলাম, 5 ভাগের 1 অংশ তারা কাজ করতে পারে। তাইলে এই এতজন লোক মিলে তারা 5 ভাগ 1 অংশ করতে পারে আসলে একদিনে। তাহলে এতজন লোক মিলে পুরো অংশটা কাজ করতে পারে উল্টে যাবে যে 1 ইন্টু 5 দিনে। আর এখন আমরা যদি লোক যদি আমরা কমে ফেলি তাহলে দিন আরো বাড়বে। তাহলে আমরা যদি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি যতদিনে করতে পারে, শুধু এ প্লাস বি প্লাস সি করতে সময় আরো বেশি লাগবে, তাহলে আমরা সেক্ষেত্রে 2 দ্বারা গুণ হয়ে যাবে আমাদের 10 দিনে। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। এই ধরনের অঙ্কটা আমরা আগে করছিলাম যে এ বি এর থেকে 30% বেশি দক্ষ, তার মানে হচ্ছে বি এর চেয়ে 30% কম দক্ষ। তাহলে আমরা এখানের মধ্যে
যেটা বলতে পারি সেটা হচ্ছে এর যদি 100 দিন লাগে আমাদের বি এর লাগবে সেক্ষেত্রে 130 দিন। হ্যাঁ, এভাবে আমরা তখন যেহেতু বলছে এ যদি 23 দিনে করতে পারে তাহলে আমরা বের করে ফেলতে পারবো আসলে যে এর 23 দিনে যেহেতু লাগে তাহলে বি এর কতদিন লাগবে। যেহেতু এর 100 দিন লাগলে বি এর লাগবে 130 দিন, তাহলে এর 100 দিন লাগলে বি এর 130 দিন, তাহলে এর যদি 23 দিন লাগে তাহলে বি এর কতদিন লাগে আমরা সেটা বের করব। তাহলে এ সে 23 দিনে যদি কমপ্লিট কাজটা করতে পারে, একদিনে করতে পারে সে মূলত 23/1 আর বি সে 10/299 দিনে করতে পারে পুরো কাজ। তার মানে একদিনে করতে পারে সে 299/10 উল্টে যাবে। তাহলে দুজনে একদিনে করতে পারে এত যোগ এত অংশ কাজ। আমরা আগের অঙ্কগুলো নিয়ে এটা করে ফেলতে পারবো। আচ্ছা, 15 জন পুরুষ দৈনিক 8 ঘন্টা কাজ করে যে কাজ 21 দিনে করতে পারে। আবার বলি, 15 জন পুরুষ 8 ঘন্টা কাজ করে যে কাজ 21 দিনে করতে পারবে। 6 ঘন্টা কাজ করে একই কাজ 21 জন মহিলা কত দিনে করতে পারে যদি 3 জন মহিলা ও 2 জন পুরুষ সমান কাজ করতে পারে। তাহলে এখানে একটা ব্যাপার আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এখানে 3 জন মহিলা আর 2 জন পুরুষ, এই ডাটাটা আমাদের কি জন্য দিছে? এই ডাটাটা আমাদের এই জন্য দিছে, সেটা হচ্ছে যাতে আমরা এখানে যে কোনো একটাকে একই রকম ভাবে বানিয়ে ফেলতে পারি। যেমন এখানে আমাদের বলছে যে দৈনিক 6 ঘন্টা কাজ করে সে একই কাজ 21 জন মহিলা কতদিনে করতে পারবে। কিন্তু উপরেরটাতে আমাদের বলছে ডেটাটা দিছে পুরুষের ডেটা, যে পুরুষ 15 জন 8 ঘন্টা কাজ করে তারা করতে পারে, তাহলে পুরুষের মহিলাকে কম্পারিজন তো করা যাবে না, তাহলে আমরা যে কোনো একটা করে ফেলবো। ওকে, এখন তাহলে আমরা যদি পুরুষ বানাই ফেলতে চাই সবগুলাকে, তাহলে 3 জন মহিলা কাজ সমান 2 জন পুরুষের কাজ, একজন মহিলা কাজ সমান হচ্ছে আমাদের কতজন পুরুষের কাজ, 21 জন মহিলার কাজ কতজন পুরুষের কাজ, আমরা সেটা বের করে ফেলতে পারবো। তাহলে 3 জন মহিলা কাজ সমান 2 জন পুরুষ, একজন মহিলা সমান 3/2 জন পুরুষ, 21 জন মহিলা সমান হচ্ছে এতজন পুরুষ, তার মানে 3 7 21 মানে 14 জন পুরুষ। এখন আমরা এটা আমরা কম্পেয়ার করতে পারবো, কারণ আমরা মূলত এই 21 জন মহিলাকে কি বানিয়ে ফেললাম, পুরুষ বানিয়ে ফেলছি। তাহলে 15 জন পুরুষ তারা 8 ঘন্টা করে কাজ করে করতে পারে 21 দিনে, তাহলে 15 জন পুরুষ 8 ঘন্টা করে করতে পারে 21 দিনে। তাহলে এখানে আমরা দেখি আমাদের মূলত বের করতে হবে তাইলে 21 জন মহিলা মানে 14 জন পুরুষ। হ্যাঁ, 6 ঘন্টা করে কত দিনে, তাহলে দেখি তো আমরা 15 জন পুরুষ, তাহলে আমাদের 15 জন পুরুষ 8 ঘন্টা করে কাজটা করতে পারবে 21 দিনে। তাহলে আমাদের একজন পুরুষ 1 ঘন্টা যদি কাজ করে দিন আরো বেশি লাগবে না কম লাগবে? অনেক বেশি লাগবে। তাহলে 15 জন যতদিন লাগবে একজন বেশি সময় লাগবে, তাইলে সেই জন্য এই 15 গুণ হবে। 8 ঘন্টা করে যে সময় যতদিন লাগবে 1 ঘন্টা কাজ করলে আর বেশি দিন লাগবে, সেই জন্য এই 8টা হচ্ছে গুণ। এখন আমরা দেখি তাইলে ওই যে মহিলাদেরকে আমরা পুরুষ বানিয়ে ফেলছি, তাহলে 14 জন পুরুষ 6 ঘন্টা কাজ করলে আরো কম দিন লাগবে, তাই সেই জন্য আমাদের 21 × 15 × 8 নিচে হচ্ছে আমাদের 14 × 6। এখন আমাদের যতদিন লাগবে সেটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। ওকে, 19 নাম্বারটা আসি আমরা। 254 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করলো একটা ট্রেন, তার মানে হচ্ছে এই সেতুকে অতিক্রম করার অর্থ হচ্ছে সে নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটোকে সে অতিক্রম করে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। তার মানে 20 সেকেন্ডে সে মূলত এই 254 মিটার দৈর্ঘ্যের সেতু প্লাস তার নিজের যে দৈর্ঘ্য আমরা যদি এক্স ধরি সেটা অতিক্রম করলো। আচ্ছা, এবার 100 মিটার দীর্ঘ একটা সেতুকে 13 সেকেন্ডে সে অতিক্রম করে, তার মানে দ্বিতীয়বার যখন 100 মিটার দৈর্ঘ্য সেতু অতিক্রম করে, তার মানে সেকেন্ড টাইম সে 100 মিটার সেতু প্লাস নিজের দৈর্ঘ্য এক্স অতিক্রম করছে কত সেকেন্ডে? 13 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ড দুইবারই আমরা 1 সেকেন্ডে তার দূরত্বটা বের করছি। তো 1 সেকেন্ডে অতিক্রম দূরত্বকে কি বলে? 1 সেকেন্ডে অতিক্রম দূরত্বকে বলা হয় বেগ। ট্রেনের বেগ তো একই রকমই তো আছে, এই সেতু যে বেগে এই সেতুও সেই বেগে, তাহলে দুটো বেগটা সমান, দুটো বেগ সমান করে দিলে আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। এরপরে আমাদের এখানে মূলত দিনের আর যে অঙ্কগুলো আছে সবগুলো মোটামুটি একই রকমের অঙ্ক, তো তোমরা যদি নিজেরা একটু প্র্যাকটিস করো তখন এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো বলে আমার বিশ্বাস। যেটা মনে রাখতে হবে সেটা হলো আমরা মূলত
একদিনে কতটুকু করে সেই জিনিসটা আমরা বের করে ফেললে হবে। আর পুরুষ মহিলা বলে যে কোনো একটাতে আমরা কনভার্ট করবো, হয় সবগুলোকে পুরুষ বানাবো না সবগুলোকে আমরা মহিলা বানাবো। আর যদি বলে প্ল্যাটফর্ম অতিক্রম করলো একটা সময়ে, তার মানে হচ্ছে সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আর যদি বলে একটা খুঁটি বা একটা ব্যক্তি, তাহলে তখন সে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এই ছোটখাটো জিনিসগুলো যদি মনে রাখা যায় তাহলে এখান থেকে অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলা যাবে। এরপরে আমরা করব যে চৌবাচ্চার অঙ্কগুলো আমরা এখানে করব। আর চৌবাচ্চার অঙ্কের আগে এখানে আরো কিছু অঙ্ক তুমি চাইলে দেখে নিতে পারো। সেটা হচ্ছে কিছু অঙ্ক দেখবা যে একটা কাজ হচ্ছে, একটা কাজ করা অবস্থায় যে কিছু লোক বা কেউ একজন অসমাপ্ত রেখে চলে গেছে, তখন বাকি যারা রয়ে গেল তারা কাজটা শেষ করে। যেমন এখানে একটা অঙ্ক যে তারা ক এবং খ তারা দুজন শুরু করলো, তাহলে একজন করতে পারে 12 দিনে এবং একজন করতে পারে এখানে 24 দিনে। তা আমরা মূলত একদিনে কতটুকু কাজ করে সেটা বের করব। তাহলে ক আর খ একদিনে করতে পারে মূলত এত অংশ যোগ এত অংশ, তার 8/1 অংশ। তাহলে এখন যেহেতু বলছে তারা কাজটি শুরু করে একত্রে এবং কয়েকদিন পর ক কাজটা অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজ খ 3 দিনে শেষ করে। আচ্ছা, এখন আমরা এখনো জানি না যে তারা একত্রে কয়দিন তারা কাজটা করছিল, আমরা এখনো জানি না, বাট আমরা এতটুকু জানি তারা একদিনে 8/1 অংশ কাজটা কি করতে পারে। আচ্ছা, খ এর ক্ষেত্রে এবার আমরা আসি। তাহলে খ যেহেতু 24 দিনে কাজটা করতে পারে, তাহলে খ আসলে একদিনে করে 24/1 অংশ। তাহলে খ 3 দিনে করে কতটুকু সেটা আমরা বের করলাম। তাহলে খ 3 দিনে করে আসলে 8/1 অংশ। তার মানে নিশ্চয় যে ক যখন কাজটা চলে যায় তখন যে কাজটা আর 8/1 অংশ বাঁচছিল, সে 8/1 অংশটাই খ 3 দিনে কি করে ফেলে, শেষ করে ফেলে। তাহলে এই 8/7 অংশটাই মূলত তারা কি একত্রে করছিল, তাই না? তাইলে তারা 8/1 অংশ করছিল তারা মূলত একদিনে। তাইলে এক বা সম্পূর্ণ অংশ করতে পারে আমাদের 1 × 8 দিনে, 8/7 অংশ করতে পারে কত দিনে, 7 দিনে। তাহলে এই 8/7 অংশ ক আর খ একত্রে 7 দিনে করছে, আর খ বাকি কাজটা 3 দিনে করছে। তাহলে মোট 10 দিনে কাজটা শেষ হয়ে গেল। আচ্ছা, আবার এমন হতে পারে যে অতিরিক্ত লোকও আসতে পারে, যেমন একটা কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে। আচ্ছা, তাহলে 9 জন লোক করতে পারে 12 দিনে, তাহলে আমাদের বের করতে হবে 3 জন লোক অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে, তার মানে আমাদের 15 জন লোকে আমাদের এখন আমাদের 3 জন লোক অতিরিক্ত নিয়োগ দেওয়া হলে 12 জন লোক। তাহলে 12 জন লোক কয়দিনে করতে পারে, নিশ্চয় কম দিনে। তাহলে কম দিন কতদিন বের করতে হবে, তখন বের করতে আমাদেরকে যে কত কম দিনে সেটা সে শেষ করতে পারবে। তাহলে এই ধরনের অঙ্কের মধ্যে তোমার বিভিন্ন রকম ফরম্যাটে আসতে পারে। সেটা হচ্ছে দেখা যাবে কিছু অঙ্কের মধ্যে আমাদের দেখা যাবে যে কিছু লোক এক্সট্রা আসছে, আবার দেখা যাবে কিছু লোক চলে গেছে। হ্যাঁ, এই ধরনের নানান ধরনের ফরম্যাটে আমাদের অঙ্কগুলো আসতে পারে। আবার কাজ অসম্পূর্ণ রয়ে গেল, এই ধরনের অঙ্ক আসতে পারে। 28 নম্বর অঙ্ক দেখা যাক, 10 জন লোক একটা কাজ 20 দিনে সম্পন্ন করে। আচ্ছা, 8 জন লোকের সম্পন্ন কয়দিন লাগবে, পারা যাবে। 12 জন শ্রমিক 9 জন তো পারা যাবে। পুরুষ মহিলা বলছিলাম যে কোনো একজনে কনভার্ট করে ফেলতে পারা যাবে। আমাদের হচ্ছে যে আচ্ছা, এখানে যেমন 4 নাম্বার সিস্টেমটা একটা অসম্পূর্ণ আছে এখানের মধ্যে। যেমন 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটা কাজ করতে পারে 20 দিনে। বলছে আমাদের 8 জন পুরুষ এবং 12 জন মহিলা কয়দিনে করতে পারে। এই অঙ্কটার মধ্যে যেহেতু আমাদের জাস্ট হচ্ছে যে ডাবল, 4 জন পুরুষের জায়গায় 8 জন পুরুষ লোক ডাবল হয়েছে, আর 6 জন মহিলার জায়গায় 12 জন মহিলা হয়েছে, জাস্ট ডাবল হয়েছে। তাহলে আমাদের লোক যদি ডাবল সময় হয়ে যাবে অর্ধেক, এই জন্য করা যাবে। কিন্তু যদি এরকম বলা হইতো যে 4 জন, যদি বলতো এখানে যে 7 জন পুরুষ 9 জন মহিলা, এরকম যদি অড টাইপের কোনো ফিগার দিত তাহলে এটা বের করা যেত না, কারণ এখানে একজন পুরুষ সমান কজন মহিলা এই ধরনের কোনো ডেটা কিন্তু নাই। হ্যাঁ, তো এরকম যদি ডেটা না থাকে তাহলে তোমাকে এক্সাক্ট তোমাকে রাউন্ড ফিগারই দিবে। আচ্ছা, 30 জন শ্রমিক কোনো কাজ 24 দিনে করতে পারে। ওকে, ভালো। 12 দিন পর 15 জন শ্রমিক চলে গেল। আচ্ছা, 12 দিন পর তো তারা একসাথে কাজ তো তারা করছে, তাহলে আমাদের দেখতে হবে যে 12 দিন আসলে কতটুকু কাজ কি সমাপ্ত হয়েছে। তাহলে 30 জনে 24 দিনে করতে পারে পুরো অংশ, তাহলে 30 জনে একদিনে করতে পারে কত অংশ, 12 দিনে করতে পারে হাফ অংশ। তাহলে এই হাফ অংশটা 30 জনে মিলে কি করে ফেলছে। তাইলে আমাদের কতজন লোক আছে এই মুহূর্তে, 30 জন লোক তো নাই, আমাদের এই মুহূর্তে লোক আছে আমাদের 15 জন, যেহেতু চলে গেছে আর লোক আছে আমাদের 15 জন। এখন দেখতে হবে আমাদেরকে
মূলত এই 15 জন করতে আমাদের কাজটা কতদিন লাগে, ওই আমাদের প্রথমটা থেকে বের করতে হবে যে আমাদের 30 জন লাগে আমাদের 24 দিন, তাহলে 15 জন লাগবে আরো ডাবল দিন নিশ্চয় 48 দিন। এভাবে আমরা এটা মুখে মুখে আমরা এটা করে ফেলতে পারি। হ্যাঁ, আমাদের তাহলে আমাদের এখানে কাজ বাকি থাকে হাফ অংশ, লোক থাকে আমাদের 15 জন, তাহলে আমাদের 30 জন আমাদের হাফ অংশ, আমাদের 30 জন লোক যদি থাকতো, আমাদের 30 জন লোক যদি থাকতো, তাহলে আমাদের যে হাফ অংশ যে কাজটা রইলো সেই হাফ অংশ কাজ করতে তাদের সময় লাগতো কয়দিন, 12 দিন। এটা না করে আমরা এভাবে করতে পারি যে 30 জন লোক এক অংশ করতে পারে 24 দিনে, ওখান থেকে আমরা বের করতে করে ফেলতে পারি মূলত যে তাহলে 15 জনের কতদিন লাগবে সেটা আমরা এখানের মধ্যে বের করে ফেলতে পারি। 15 জন আমাদের এই কাজটা করতে যে সময়টা লাগবে সেটা এখান থেকে ইজিলি বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানের মধ্যে 30 জনের আমাদের এখানের মধ্যে আমাদের যে হাফ অংশটা যদি 12 দিন লাগে, আমরা এটা যদি করি ধরো, তাহলে 30 জনের আমাদের পুরো কাজটা করতে লাগবে 24 দিন, তাহলে 15 জনের পুরো কাজটা করতে লাগবে নিশ্চয়ই 48 দিন। ওই যে তুমি সিস্টেম হিসেব করে ওকে তুমি করে ফেলবা। তাহলে আমাদের এখন এই 15 জন তো পুরো কাজটা করা লাগতেছে না, করা লাগতেছে হাফ কাজ, হাফ কাজ করতে পারে তাহলে অর্ধেক দিনে 24 দিনে করে ফেলবে। ওকে, আচ্ছা এই অঙ্কগুলো আমরা খুব ছোটবেলা করছি যে 15 জন ছাত্রের 32 জনের ছাত্র খাদ্য মজুদ আছে, নতুন ছাত্র আসায় 20 দিন, ওই খাদ্য শেষ হলো নতুন ছাত্রের সংখ্যা কত, তাহলে 32 দিনের খাদ্য আছে 15 জন ছাত্রের, একদিনে খাইতে পারবে অনেক বেশি ছাত্র, তার মানে গুণ হবে, তাহলে 20 দিন খাইতে পারতেছে আমাদের আরো কম ছাত্র ভাগ হচ্ছে, তাহলে 24 জন ছাত্র 20 দিনে খাইছে, তার মানে নিশ্চয়ই আমাদের 15 জন খাইতে পারতো, এখন খাইতে পারতেছে 24 জন, তার মানে নিশ্চয় 9 জন কি আসছে, নতুন আসছে। এভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। তো চৌবাচ্চার এবার অঙ্কতে আসি। চৌবাচ্চার মধ্যে যেটা করতে হবে যে আমাদের কোনোটা খালি হয় কোনোটা ভর্তি হয়, বলতে পারে আমাদের পুরো এটা ভর্তিতে কতক্ষণ লাগবে, খালিতে কতক্ষণ লাগবে, বিভিন্ন টাইপের অঙ্ক বলতে পারে। আসি এখানের মধ্যে। আচ্ছা, বলতে সম্পূর্ণ খালি একটা চৌবাচ্চা একটা পাইপ দিয়ে 5 ঘন্টায় ভর্তি করা যায়। আচ্ছা, তাহলে এখানেও 1 ঘন্টা কতটুকু করা যায়, তাহলে 5 ঘন্টায় ভর্তি করা যায় 1 অংশ, তাহলে 1 ঘন্টায় ভর্তি করা যায় 5 ভাগের 1 অংশ। আচ্ছা, দ্বিতীয় একটা পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে দ্বিতীয়টা দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় মূলত 3 ভাগের 1 অংশ, তাহলে দুটোটা যদি চালাই দিই আমি, তাহলে 1 ঘন্টাতে আমার পূর্ণ হবে 5 ভাগের 1 যোগ 3 ভাগের 1, তাহলে 1 ঘন্টা পূর্ণ হবে মূলত 15 ভাগের 8 অংশ, তাহলে এই 15 ভাগের 8 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, আমার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় তাহলে উল্টা, আমাদের এখানের মধ্যে 15 ভাগের 8 উল্টে যাবে এত অংশ, 3 ভাগের 2 অংশ কতক্ষণে, এটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, এটা চাইলেই বিভিন্ন রকমের এখানে শর্টকাটও করা যায়। শর্টকাটে কেমন আসবে, যেমন প্রথমটা দ্বারা T1 ঘন্টায়, সেকেন্ডের দ্বারা T2 ঘন্টায়, তাইলে আমরা এইভাবে বের করতে পারি না, যে আমরা বলতে পারি যে T1 ঘন্টায় সম্পূর্ণ 1 ঘন্টায় 1/T1 অংশ, সেকেন্ডটায় 1 ঘন্টায় 1/T2 অংশ, দুটো দ্বারা 1 ঘন্টায় এত অংশ, তাহলে আমরা যদি লসাগু করি তাহলে T1/T2 উপর হচ্ছে T1 প্লাস T2, তাহলে এতটুকু এত অংশ করা যায় 1 ঘন্টায়, সম্পূর্ণ অংশ করা যায় নিচে, জাস্ট নিচে নেমে যাবে, তাহলে T1 প্লাস T2 নিচে, উপর হচ্ছে T1 T2, তাহলে আমাদের এখানে এই অঙ্কটা আমরা এভাবে করে ফেলতে পারি। আমাদের এখানের মধ্যে সময় একটা দ্বারা 5 ঘন্টা, একটা দ্বারা কয় ঘন্টা, 3 ঘন্টা, তাহলে নিচে হচ্ছে আমাদের 5 যোগ 3, উপর হচ্ছে আমাদের 5 ইন্টু 3, এতটুকু দিয়ে আমরা মূলত আমরা যেটা করতে পারবো, আমাদের এতটুকু দিয়ে আমরা মূলত করতে পারবো যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণটা কতক্ষণ লাগবে, তাহলে বলছে 3/2 অংশ ইন্টু 3/2, এভাবে করে অঙ্কটা করা ছাড়াই করে ফেলা যাবে শর্টকাটে। হ্যাঁ, আচ্ছা, দুটি নল একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, খুলে দেওয়ার 4 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া, চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট সময় লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, 20 আসছে। আচ্ছা, এখন আমরা এই যে 4 মিনিট একসাথে চলছে না, তাহলে সেটা আমরা করি। তাহলে 4 মিনিটে যেহেতু বলছে দুটো নল দ্বারা 8 ভাগের 1 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাই না, যেহেতু 8 মিনিটে পুরোটা পূর্ণ হয়, তাহলে 4 মিনিট তো চলছে অ্যাটলিস্ট, তাহলে 4 মিনিটে অর্ধেকটা ফিল আপ হয়ে গেছে, এখন বাকি অংশ কতটুকু আছে, এই অর্ধেকটা আছে, এই অর্ধেকটা আমার যে দ্বিতীয় নলটা আমার সে পূর্ণ করতে পারে অর্ধেকটা কত মিনিটে, 6 মিনিটে, তাহলে সে হাফ অংশ পূর্ণ করে 6 মিনিটে, 1 অংশ পূরণ করে 6 ইন্টু হাফটা উল্টে যাবে 12 মিনিটে, তাহলে দ্বিতীয় নল দ্বারা এটা পূর্ণ হতে সময় লাগবে 12 মিনিট। এখন এটা দিয়ে আমরা প্রথমে তো জানি আমরা দুজন একত্রে কত মিনিট লাগে,
তাহলে সেখানের মধ্যে আমরা এটা হিসাবটা আমরা কাজে লাগাতে পারি। তাহলে আমরা যেহেতু 2 জন 1 মিনিটে পূর্ণ করতে পারে আমাদের 8/1, দ্বিতীয় জন করতে পারে 12/1, তাহলে প্রথম জন 1 মিনিটে করতে পারে 8/1 - 12/1 ইকুয়াল টু 24/1। তাহলে প্রথম জন আমাদের পূর্ণ করতে পারে 24/1 করতে পারে 1 মিনিটে, পুরোটা করতে পারে কত মিনিটে। এইভাবে খুব ইজিলি আমরা এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারি। আচ্ছা, একটা পাইপ অন্য পাইপের থেকে 3 গুণ বেশি গতিতে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তার মানে এখানের মধ্যে যে বেশি গতি তার যদি x মিনিট লাগে, যে কম গতি তার লাগবে 3x মিনিট। যদি দুটি পাইপ একত্রে ট্যাঙ্কটি 36 মিনিটে পূর্ণ করতে পারে, তার মানে এ 1 মিনিটে পূর্ণ করতে পারে x/1 অংশ, এ 1 মিনিটে পূর্ণ করতে পারে 3x/1 অংশ। দুজনে 1 মিনিটে পূর্ণ করতে পারে x/1 যোগ 3x/1 এত অংশ 1 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে 36 মিনিটে পূর্ণ করতে পারে দুজন, তাই না? তাহলে দুজনে 1 মিনিটে করতে পারে 36/1, এত ইকুয়াল টু 36/1। এত করলে আমরা এটা খুব ইজিলি মিলে যাবে। তাহলে আমাদের এত অংশ সমান 36/1 মিলে গেছে। তো আমাদের এখানের মধ্যে সবগুলো মোটামুটি আমরা বেসিকটা বুঝলে আমাদের সবগুলো একই রকমের অঙ্ক। এখানে চৌবাচ্চা দিয়ে আমরা ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবো আশা করি। আশা করি তোমরা এটা এখানের মধ্যে করতে পারবো গিক নিয়মের অঙ্কগুলি। খুব কঠিন কোনো কিছু না। এখানে একটা ঘন সেন্টিমিটার একটা অঙ্ক আছে। চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি থাকে, আমরা এর আয়তন বের করলাম ঘন মিটার, 24 ঘন মিটার। এখন ঘন মিটারকে তুমি যদি ঘন সেন্টিমিটারে নিতে চাও, তাইলে দেখো 1 মিটারকে সেন্টিমিটারে নিলে 10 স্কয়ার দ্বারা গুণ করবা। তাহলে যদি বর্গ মিটারকে নিতে চাও, তাহলে 10 স্কয়ার এবং 10 স্কয়ার দ্বারা গুণ করলা, বর্গ সেন্টিমিটার আসলো। ঘন মিটারকে নেওয়ার জন্য আরো একটা 10 স্কয়ার গুণ করলে ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার চলে আসবে। ওকে, আবার আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো আচ্ছা ঘন সেন্টিমিটার মানে কিউবি সেন্টিমিটার। তো কিউবি সেন্টিমিটার আর ml আসলে একই জিনিস, তাই না? তাহলে 1000 সেন্টিমিটার ইকুয়াল টু সেন্টিমিটার কিউব ইকুয়াল টু কিন্তু আমাদের 1000 ml, মানে 1 লিটার। তো এত ঘন সেন্টিমিটার কিউব সমান আমরা কত লিটার সেটা বের করে ফেলতে পারবো। এখানে আছে কত লিটার জানতে চাইছে। এটা মূলত পরিমিতির অঙ্ক, এখানে ঐকিক নিয়মের না। চৌবাচ্চার অঙ্কগুলো যদি পারা যায়, এখানে আমরা এখন আসবো যেটা দূরত্ব এবং বেগের অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কগুলো করার সময় তাও আমাকে এখানের মধ্যে খুব সিম্পল একটা জিনিস, এখানে আমরা একটা সূত্র ইউজ করি, সেটা হচ্ছে বেগ ইকুয়াল টু হচ্ছে আমাদের দূরত্ব বা সময়। ওকে, তাহলে আমরা এখানে দূরত্ব যদি বের করতে চাই, আমরা ধরো বের করতে চাইলাম দূরত্ব বের করতে চাইলে আমরা বের করব বেগকে সময় দ্বারা ভাগ করে দেব। আবার যদি আমরা এখানে আমরা যদি ভুল বলছি সরি, এখানের মধ্যে দূরত্ব যদি বের করতে চাই, সেটা হচ্ছে যে বেগ আমার সময় গুণ করে দিব, কোনাকুনি গুণ করে দিব। কিন্তু যদি আমি এখানে অন্য কোনো কিছু যদি আমি বের করতে চাইলাম, লাইক আমি সময় বের করতে চাইলাম, সময় ইকুয়াল টু হবে এখানের মধ্যে সময় ইকুয়াল টু হচ্ছে আমাদের দূরত্ব ডিভাইডেড বাই বেগ, দূরত্ব বা বেগ ইকুয়াল টু সময়। আচ্ছা, এখানে আমাদের আপেক্ষিক গতির কথা আমি তোমাদের বলছিলাম যে যদি আমাদের দুটো ট্রেন যদি একই দিকে যায়, তাহলে আপেক্ষিক গতি হবে একজনের সাপেক্ষে আরেকজনটা আমরা বিয়োগ হবে। আর বিপরীত দিক থেকে যদি দুজন আসে, তখন প্রচন্ড গতি মনে হবে, তাই না? তখন দুজনের গতিটা যোগ হবে আপেক্ষিক গতি বোঝার জন্য। আর স্রোতের অনুকূল প্রতিকূল মানে, অনুকূল মানে হচ্ছে স্রোতের সাথে নৌকার বেগটা যোগ হবে, তার নৌকাকে সাহায্য করতেছে। আর প্রতিকূল মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে। আচ্ছা, আবার একটা দূরত্ব x কিলোমিটার পার ঘন্টা বেগে গেলাম, আবার একই দূরত্ব y কিলোমিটার ঘন্টা বেগে চলে আসলাম। এখন যদি এখানের মধ্যে গড় বেগ যদি বের করতে বলে, তাহলে এটা আমরা সিম্পলি কিভাবে বের করব? ধরলাম এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের এই ডিসটেন্সটা। এখন এই ডিসটেন্সটা আমাদের ধরলাম এটা হলো s ডিসটেন্স। এখন x বেগে সে আসলো, তাহলে x বেগে যে আসলো, তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিসটেন্স বাই টাইম লাগছে এখানের মধ্যে t1। আবার y বেগে সে চলে গেছে, তাহলে y বেগে চলে গেছে মানে কি? y ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিসটেন্স বাই টাইম t2। তাইলে এখন আমরা যদি এখানে যদি বের করতে চাই যে আসলে আমাদের এখানে মূলত সে যে t1 প্লাস t2, এই সময়ে সে পাড়ি দিছে আসলে 2s দূরত্ব, তার মানে একবার আসছে একবার গেছে, 2s দূরত্ব সে পাড়ি দিছে। তাহলে 1 সেকেন্ডে সে অতিক্রম করছে মূলত
2s বাই t1 প্লাস t2। তাহলে t1 সমান কত হবে, এখান থেকে আমরা যদি বের করি তাহলে আমাদের এখানে আমাদের t1 সমান হবে s বাই x। তাহলে s বাই x, t1 ইকুয়াল টু s বাই x আর t2 ইকুয়াল টু আমাদের আমাদের হচ্ছে যে s বাই y। তাহলে আমরা পাচ্ছি আমাদের যে মূল যে গতি সেগুলো পাচ্ছি 2s ইকুয়াল টু পাচ্ছি আমরা s বাই x প্লাস s বাই y। তার মানে আমরা এখানের মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2s, s কমন নিলে 1 বাই x প্লাস 1 বাই y। তাহলে s s কাটাকাটি যদি যাই তাহলে আমার থাকলো উপর থাকলো 2, নিচে থাকলো আমাদের xy যদি কমন নেই সরি লসাগু করি তাহলে x প্লাস y। তাহলে উল্টাই দিই তাহলে উপরে থাকলো আমাদের 2xy, নিচে থাকলো আমাদের x প্লাস y। এটা হচ্ছে আমাদের তাহলে গড় গতি, যে একবার গেল একবার আসলো। এই জিনিসগুলো পারলে এই জিনিসটা খুব সহজ হয়ে যাবে। আসলে আমরা কিছু অঙ্ক দেখি। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। তাহলে ধরলাম এখানে হলো ঢাকা, এখানে হচ্ছে যে টাঙ্গাইল। করিম ঢাকা থেকে রওনার 1 ঘন্টা পরে রহিম টাঙ্গাইল থেকে রওনা দিল। তাইলে করিম কিন্তু এখানের মধ্যে 1 ঘন্টা কিন্তু ক্রস করে ফেলছে, 1 ঘন্টা ধরলাম করিম এতটুকু চলে আসছে। ঠিক 1 ঘন্টা পরে রহিম টাঙ্গাইল থেকে যাত্রা শুরু করলো। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা দুজন কি করতে হবে, দুজন ক্রস করবে। আচ্ছা, তাহলে যেহেতু এখানে মূল দূরত্ব ছিল 45 মাইল, কিন্তু করিম এখানের মধ্যে 1 ঘন্টা 3 মাইল হাঁটে বলছে, তাহলে দূরত্ব থাকে কয় মাইল, 42 মাইল। এখন আমরা দেখবো যে 1 ঘন্টায় করিম যাচ্ছে এইদিকে আমাদের হচ্ছে যে 3 মাইল, আবার রহিম এই দিক থেকে এদিকে আসতেছে 4 মাইল। তাহলে 1 ঘন্টায় এর দূরত্ব কমতেছে আসলে 7 মাইল। 7 মাইল দূরত্ব কি কমতেছে। তাইলে এই 7 মাইল দূরত্বটা আমাদের কমতে, এই 7 মাইল দূরত্বটা কমে যেতে সময় লাগবে 1 ঘন্টা। তাইলে 42 মাইল আমাদের দূরত্ব আমাদের দুজনের মধ্যে মানে কমে আসতে, মানে 42 মাইল দূরত্ব দুজনের মধ্যে এটা পার হইতে সময় লাগতেছে আসলে 6 ঘন্টা। ওকে, এখন এই 6 ঘন্টা সময় যে লাগবে, এখন এই 6 ঘন্টার সময় আমি যে কোনো একজন থেকে বের করতে পারি। তাহলে এই 6 ঘন্টায় রহিম হাঁটছে আসলে যেহেতু সে 4 মাইল বেগে হাঁটে, রহিম হাঁটছে আসলে 24 মাইল। আর এই 6 ঘন্টায় করিম হাঁটছে আসলে 18 মাইল। আর করিম তো প্রথমে 3 মাইল হাঁটে বলছিল, তার মানে করিম 21 মাইল হাঁটছে আর ও 24 মাইল হাঁটছে। এইভাবে আমরা এটা ইজিলি করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, এখন দেখি ক ঘন্টায় 10 কিলোমিটার আর খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময় এক স্থান হতে রাজশাহীর পথে রওনা হয়। আচ্ছা, ক 11:10 সময় আর খ 9:40 সময় রাজশাহী পৌঁছালো। এক জায়গা থেকে কিন্তু শুরু করছে, কিন্তু বেগ হলো খয়ের বেশি ছিল, খয়ের ছিল 15, কর ছিল 10, তাহলে টাইম কিন্তু কর বেশি লাগছে। আচ্ছা, রওনা হওয়ার স্থান থেকে রাজশাহী দূরত্বটা কত, তাহলে আমরা দূরত্ব যদি আমরা এক্স ধরতে পারি। আচ্ছা, সময়ের পার্থক্য হচ্ছে আমাদের 1.5 ঘন্টা সময় কি বেশি লাগছে। কার বেশি লাগছে, আমাদের কয়ের বেশি লাগছে। কেন বেশি লাগছে, কারণ তার বেগ হচ্ছে কি কম। তাহলে কত কম তার বেগ, তাহলে আমাদের দূরত্ব যদি হয় এক্স আমাদের, আর তার যদি আমাদের গতিবেগ হয় আসলে, দেখো এখানের মধ্যে যে ক সে তার হলো 10 কিলোমিটার ঘন্টায়, তাই না, তার মানে সে 10 কিলোমিটার যাচ্ছে মূলত হচ্ছে যে 1 ঘন্টায়, তাই না। তাহলে সে 1 কিলোমিটার যাচ্ছে মূলত সে 10/1 ঘন্টায়। এক্স কিলোমিটার যাচ্ছে মূলত সে 10/x ঘন্টায়। তাহলে 10/x ঘন্টা যাচ্ছে ক, বেগ 15 থাকার কারণে 15/x বেগে যাচ্ছে খ। সময় লাগছে কার বেশি, কয়ের বেশি লাগছে। তাহলে কয়ের সময় থেকে ক্ষয়ের সময় বিয়োগ করলে পাবো আমরা 2/3। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, লঞ্চের বেগ 18 কিলোমিটার, স্রোতের বেগ 6 কিলোমিটার। তাহলে এখানে আমাদের বলছে নৌকাটি 48 কিলোমিটার পথ গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে। তাহলে আমরা দেখি আমাদের এখানের মধ্যে আমরা এখানে যে লঞ্চের বেগ হলো 18, স্রোত বেগ হলো 6, তাহলে অনুকূল বেগ কত, অনুকূল বেগ হলো 24, আর প্রতিকূল বেগ কত, প্রতিকূল বেগ হচ্ছে আমাদের 12, কারণ হচ্ছে যে প্রতিকূল দিশে তো আসতে নৌকা স্রোতের বেগটা কাটাই আসতে হয়েছে। তাহলে 18 থেকে 6 বিয়োগ 12। এখন আমরা এটাকে চাইলে
আমরা গড় বেগের নিয়মে এটা করতে পারি। এটা চাইলে আমরা 48 কিলোমিটার পথ ফিরে আসতে কত সময় লাগবে আমরা গড় বেগ বের করে ফেলতে পারি এখান থেকে। হ্যাঁ, গড় বেগ বের করবে কিভাবে আমরা এখানের মধ্যে, ওই যে আমরা এখানে 18 6 দিয়ে আমরা এখানে সরি 24 12 দিয়ে ওই যে আমরা করছিলাম যে 2xy x + y, এটা আমরা গড় বেগ বের করবো। গড় বেগ বের করলে আমরা এটা গড় বেগ যত গড় বেগ মানে 8 বের হবে, গড় বেগ 8 বের হলে তখন আমরা এখানে 48 কিলোমিটারকে আমরা তখন 8 দ্বারা ভাগ করলে 6 ঘন্টা বের হয়ে যাবে। এই যে এবার কি আমাদের 2 আমাদের হচ্ছে যে অনুকূলে যায় হচ্ছে আমাদের 24, প্রতিকূলে যায় হচ্ছে আমাদের 12 ডিভাইড বাই 24 + 12 হলো 36। তাহলে আমাদের 3 12 36, তারপর আমাদের কত হয় 3 8 24, 3 এখানের মধ্যে 12 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3 24 8 2 16। তাহলে আমাদের এখানের মধ্যে গড় বেগ হচ্ছে আমাদের 16, গড় বেগ হচ্ছে 16। তাহলে গড় বেগ যদি হয় 16, তার মানে হচ্ছে যে সে আমাদের তার এই 48 কিলোমিটার যেতে সময় লাগবে তার 3 ঘন্টা, তাহলে ফিরে আসতে সময় লাগবে আরো 3 ঘন্টা, মোট 6 ঘন্টা। ওকে, তাহলে এইভাবে আমরা এটা করে ফেলতে পারি। অথবা এখানে যেটা বলছে আমরা প্রথমবার আমাদের সময় লাগছে আমাদের দূরত্ব 48/24, আর দ্বিতীয়বার সময় লাগছে আমাদের 48/12, এইভাবে করে ফেলতে পারি। যেভাবে ইচ্ছা সুবিধা হবে সেভাবে আমরা এটা করে ফেলতে পারি। 63 কিলোমিটার ঘন্টা গতিতে চলমান 170 মিটার দীর্ঘ একটা ট্রেন 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করলো। তাহলে যেহেতু 30 সেকেন্ডে সেতুটা অতিক্রম করলো, তার মানে হচ্ছে যে 30 সেকেন্ডে সে যতটুকু দূরত্ব যায় অতটুকু দূরত্বের মধ্যে সেতুর দৈর্ঘ্য এবং তার নিজের দৈর্ঘ্য দুটো ইনক্লুডেড। তাহলে আমরা তার গতিবেগটাকে দেখি। তাহলে 63 কিলোমিটার/আওয়ার, তাহলে কিলোমিটার থেকে মিটার/সেকেন্ডে নিতে হবে। তাহলে কিলোমিটার থেকে মিটার নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ, আর আওয়ার থেকে আমরা যেহেতু আওয়ারটা নিচে, তাহলে আমরা 36টাকে নিচে লিখলাম, মিটার/সেকেন্ড আসলো। তাহলে কত আসলো আমাদের 35/2 মিটার/সেকেন্ড। তবে 1 সেকেন্ডে সে যায় 35/2, তার মানে 30 সেকেন্ডে সে যায় আমাদের 35/2 30 মানে 525 মিটার। এই 525 মিটার হচ্ছে যে সে অতিক্রম করে সেতুটা। তাহলে এই 525 মিটারের মধ্যে সেতুর দৈর্ঘ্য আছে, তার নিজের দৈর্ঘ্য আছে। তার নিজের দৈর্ঘ্য 170, তার বাকিটুকু সেতুর দৈর্ঘ্য। তাহলে আমরা এভাবে সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্যের অঙ্কগুলো করে ফেলতে পারি। ওকে, স্থির পানিতে 16 কিলোমিটার ঘন্টা যেতে পারে, তার মানে তার প্রকৃত বেগ হচ্ছে 16 কিলোমিটার। প্রতিকূলে যেতে তার অনুকূলে যাওয়ার সময় 3 গুণ বেশি সময় লাগে। তারপর হচ্ছে আমাদের স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের গতিবেগের পার্থক্য বের করতে বলছে। তাহলে আমরা দেখি যে আমাদের বলছে যে ধরলাম আমরা স্রোতের বেগ হচ্ছে x কিলোমিটার। ওকে, এখন তার স্রোতের বেগ যদি x কিলোমিটার হয়, রহিমের বেগ কত 16, তাহলে স্রোতের বেগ আর রহিমের বেগ এটা হলো অনুকূলের বেগ x + 16, আর প্রতিকূলের বেগ আমাদের রহিমের বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে, এগুলো প্রতিকূলের বেগ। এখন আমাদের এই অনুকূলের বেগ হচ্ছে প্রতিকূলের বেগের 3 গুণ, তার মানে এই অনুকূলের বেগ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্রতিকূলের বেগের 3 গুণ। ওকে, আমরা x এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে x এর মানটা আমরা যদি বের করে ফেলতে পারি x = 8 হবে, তার মানে স্রোতের বেগ হচ্ছে 8। তাহলে আমরা রহিমের বেগ হলো 16, স্রোতের বেগ হলো 8, দুজনের পার্থক্য হচ্ছে 8। আমরা খুব ইজিলি এটা আমরা করে ফেলতে পারবো। ওকে, একটা মোটরসাইকেল 20 কিলোমিটার/ঘন্টা বেগে 40 কিলোমিটার চলে, তাহলে এতটুকু গেল সে আমাদের 20 কিলোমিটার/আওয়ার বেগে। পরবর্তী 40 কিলোমিটার পথ প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেগে গেলে সম্পূর্ণ যাত্রা পথের গড় গতিবেগ 30 কিলোমিটার/ঘন্টা হবে। তাহলে এইবার আরো 40 কিলোমিটার সে যাইতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আরো স্পিডে চালাইতে হবে, চালাইলে পরে এখানের মধ্যে যাতে এটা কত হয়, এটা 30 কিলোমিটার/আওয়ার হয়। আচ্ছা, মানে সরি, টোটাল 30 কিলোমিটার/আওয়ার যাতে হয় এটা। ওকে, এখানে তাহলে নিশ্চয়ই দ্রুত চালায় এটা কভার করতে হবে। তাহলে আমরা দেখি তাহলে মোট দূরত্ব আসলে সে কতটুকু অতিক্রম করতেছে, 20 80 কিলোমিটার মোট দূরত্ব সে অতিক্রম করতেছে। এখন গড় গতিবেগ যদি তার 30 কিলোমিটার/ঘন্টা যদি তার হয়ে থাকে, তাহলে এই 80 কিলোমিটার অতিক্রম করতে তার সময় লাগবে আসলে আমাদের এই 80/30 বা আমাদের 3/8 ঘন্টা। তো 3/8 ঘন্টা মানে হচ্ছে আমরা এটা ঘন্টাকে যে মিনিট বানাই দেই, তাহলে আমরা হচ্ছে যে 3/8 ঘন্টাকে মিনিট বানাতে 60 দ্বারা গুণ করবো, আমরা 3 × 60 160 মিনিট লাগতেছে। ওকে, তাহলে এই 160 মিনিটটা এই 160 মিনিট এখানের মধ্যে তার মোট সময়ের মধ্যে সে কি করতে হবে, এটা
ক্রস করবে, কত কিলোমিটার, 80 কিলোমিটার। কিন্তু প্রথমে কিন্তু সে আমাদের 40 কিলোমিটার গেছিল, হ্যাঁ, কত বেগে, 20 কিলোমিটার ঘন্টা বেগে। তাহলে 20 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে মানে কি, ঘন্টা 20 কিলোমিটার গেছে, তার মানে 20 কিলোমিটার যেতে তার সময় লাগছিল 1 ঘন্টা। তার মানে 40 কিলোমিটার সময় যেতে তার সময় লাগছিল 2 ঘন্টা বা 120 মিনিট। তাহলে প্রথম সে 120 মিনিট সময়ের মধ্যে সে 40 কিলোমিটার গেছিল। তাহলে পরের যেই সময়টা আছে, কত মিনিট সময় আছে, আর সময় আছে 40 মিনিট। দূরত্ব আছে কতটুকু, 40 কিলোমিটার। তাহলে 40 মিনিটে 40 কিলোমিটার যদি যাই, তাহলে এখানের মধ্যে আমরা এখান থেকে ইজিলি ঘন্টায় বের করে ফেলতে পারবো। তাহলে মিনিটে যাবে 1 কিলোমিটার, ঘন্টা যাবে 60 কিলোমিটার, 60 কিলোমিটার পার আওয়ার থাকবে আলটিমেটলি। ওকে, আশা করি এটা বোঝা গেল। আচ্ছা, বলছে একটা নির্দিষ্ট গতিতে চলমান চলতে থাকে একটা গাড়ি একটা দূরত্ব 8 মিনিটে 8 ঘন্টা অতিক্রম করে। তার মানে দূরত্ব হলে আমরা ধরলাম এটা এক্স অতিক্রম করে সে, এটা হচ্ছে 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টায় সে এক্স কিলোমিটার যায়, 1 ঘন্টা যায় সে এক্স বাই 8 কিলোমিটার। তো এক্স বাই 8 হচ্ছে তার গতি। ওকে, যদি গতি বেগ 4 কিলোমিটার ঘন্টা বাড়ানো যায়, ওই পথটি 60 ঘন্টা 30 মিনিটে সে অতিক্রম করতে পারে। তাহলে 7 ঘন্টা 30 মিনিট মানে 7.5 ঘন্টা। তাহলে এবার আছে 7.5 ঘন্টায় সে যায় এক্স কিলোমিটার, 1 ঘন্টা যায় সে এক্স বাই 7.5। ওকে, তাহলে এক্স বাই 7.5 হলো তার কি, গতি। তাহলে এক্স বাই 7.5 এটা সময় গতিতে বাড়ছে, তাই না? কতটুকু বাড়ছে, 4 বাড়ছে। আগের গতি ছিল, আগের কত ছিল, এক্স বাই 8। তাহলে এক্স বাই 7.5 থেকে আমরা এক্স বাই 8 বিয়োগ করলে আমাদের থাকে 4। এখন আমরা হিসাব করলে আমরা এখানে এক্স এর মানটা বের করে ফেলতে পারি। তবে এখানে একটা আসার কথা তোমাদের বলি, সেটা হচ্ছে এত লম্বা লম্বা অঙ্ক প্রিলিতে আসবে না। রিটার্নের জন্য তোমাকে এত লম্বা লম্বা অঙ্ক করা লাগবে, একবার করে রাখতে পারলে ভালো, বুঝতে পারলে ভালো, তাহলে এটা তুমি এটা বারবার জিনিসটা বুঝবা। ঘন্টায় 63 কিলোমিটার বেগে চলমান 500 মিটার একটা ট্রেন একই দিকে ঘন্টায় 3 কিলোমিটার বেগে চলমান একজন লোককে কত সেকেন্ড অতিক্রম করবে। তাহলে দেখো, ট্রেন যাচ্ছে এইদিকে, আবার এখানের মধ্যে লোকও যাচ্ছে এইদিকে। আচ্ছা, তাইলে আমাদের লোকের গতি হলো 3 কিলোমিটার, ট্রেনের গতি হলো 63 কিলোমিটার। তাহলে ট্রেনের আপেক্ষিক গতি কত হবে, ট্রেনের গতি থেকে লোকের গতি বিয়োগ হবে, তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 60 কিলোমিটার ঘন্টা তার যদি আপেক্ষিক গতি যদি হয়, তাকে আমরা মিটার পার সেকেন্ড নিলাম। ওকে, তাহলে এত মিটার পার সেকেন্ড। এখন ওই লোকটাকে অতিক্রম করা মানে কি, আগেই বলছিলাম যে কোন খুঁটি লোক অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে তার নিজের দৈর্ঘ্য কত, 500 মিটার। তাহলে তার গতিবেগ যেহেতু 3/50 মিটার পার সেকেন্ড, তার মানে 3/50 মিটার যেতে সময় লাগবে তার 1 সেকেন্ড। তাইলে তার 500 মিটার যেতে তার কত সেকেন্ড সময় লাগবে, সেটা আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, এই গড় গতিবেগের অঙ্ক, পরেরটা আমরা এটা গড় গতিবেগ অঙ্ক বলছে, এটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো খুব যুক্তিগুলো আমরা ইউজ করে আমরা সিম্পলি অঙ্কগুলো আমরা এখানে করে ফেলতে পারি। অঙ্কগুলোর মধ্যে তেমন কোনো প্যাচ নাই এখানের মধ্যে, জাস্ট হচ্ছে এখানে আমাদের লজিকটা একটু চিন্তা করতে হবে। লজিকটা চিন্তা করলেই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো করতে তেমন কোনো প্রবলেম ফেস করবে না। যদি এরপরে প্রবলেম হয়, সেটা আমরা প্র্যাকটিস সেশনে এটা আমরা সেটা করাই দিব। তো এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।